ছোটবেলায় আলাদিন ও তার কুড়িয়ে পাওয়া চেরাগ থেকে বেরিয়ে আসা জিনের গল্প তো আমরা সবাই শুনেছি। আচ্ছা, কেমন হবে যদি সেই জিন এখনকার ডিজিটাল যুগে ফিরে আসে? আর এবার তার মালিক সেই সৎ নিরীহ আলাদিন নয়, বরং একটা সাইকো মেয়ে। এমনই এক অদ্ভুত কনসেপ্ট নিয়ে সম্প্রতি নেটফ্লিক্সে একটি কোরিয়ান সিরিজ মুক্তি পেয়েছে, যেখানে দেখানো হয়েছে এক সাইকো মেয়ে একদিন একটা চেরাগ খুঁজে পায়, আর সেই চেরাগ থেকে বেরিয়ে আসে একটা জিন। এবার সেই জিনিটি মেয়েটার সাথে কি কি আজব কর্মকাণ্ড করে তা জানতে হলে কোনো জায়গায় স্কিপ না করে দেখতে থাকুন পুরো ভিডিও। হ্যালো বন্ধুরা, স্বাগতম সিলভার স্ক্রিন চ্যানেলের আরও নতুন একটি ভিডিওতে। আমাদের আজকের গল্প কাহিনী। তো স্টোরি শুরু হলে এক জিন আমাদেরকে ব্যাকগ্রাউন্ড থেকে বলতে থাকে যে স্বর্গে সর্বপ্রথম জিনেরা বসবাস করত, কিন্তু তাদের মধ্যে কিছু জিন শক্তি ও অলৌকিক ক্ষমতার জন্য অহংকারী হয়ে যায়। তারা নিজেকে খোদা মানতে থাকে। তখন সৃষ্টিকর্তা তাদের এই অহংকার ভাঙার জন্য এঞ্জেল সৃষ্টি করেন। এই এঞ্জেল বা ফেরেশতাদের সাথে জিনিদের 300 বছর যুদ্ধ হয়। যুদ্ধে অল্প কিছু সংখ্যক জিনি বেঁচে যায় ও বাকিদেরকে এঞ্জেলরা মেরে ফেলে। বেঁচে যাওয়া জিনিরা চেরাগের ভিতর আশ্রয় নেয়। এরপরে সৃষ্টিকর্তা মানবজাতিকে সৃষ্টি করে ও সকল জিনিদের বলে মানুষের কাছে মাথা নিচু করতে ও তাদের কথা মোতাবেক চলতে। সকল জিনিরা সেই আদেশের পালন করলেও যেই জিনি ব্যাকগ্রাউন্ড থেকে আমাদের সম্পূর্ণ স্টোরিটা বলছিল, সে এটা করতে অস্বীকার জানায়। আর এজন্যই নাকি তাকে শাস্তি হিসেবে জাহান্নামে পাঠানো হয়। কিন্তু সে নাকি এ শাস্তি মানার জন্য একটা শর্ত রাখে। সে যেই মানুষের কাছে মাথা নত না করায় শাস্তি পেতে যাচ্ছে, তাদের আসল রূপ সে সৃষ্টিকর্তার সামনে উপস্থাপন করবে ও একসাথে জাহান্নামে শাস্তি ভোগ করবে। আর এরপর থেকেই নাকি 3টি ইচ্ছা পূরণ করার এ প্রক্রিয়া শুরু হয়। আর এর মাধ্যমে সে সৃষ্টিকর্তাকে দেখাতে চাইতো যে মানবজাতি আসলে কতটা লোভী। আর এরপরে আমার দেখা হয় তোমার সাথে। মানবজাতির মধ্যেও এত বোকা প্রাণী আছে তা তোমাকে না দেখলে আমি জানতামই না। তুমি তোমার 3টা ইচ্ছা অন্যদের ভালোর জন্যই শেষ করে ফেলেছ। তুমি নিজেও মারা গেলে আর আমাকে 1000 বছর বন্দি থাকা লাগলো। জিনটা মূলত এটা একটা মেয়েকে উদ্দেশ্য করে বলছিল। ঘটনা শিফট হয় বর্তমানে। ইনি আমাদের সিরিজের নায়িকা কায়ং। সে একটা রেস্টুরেন্টে আসে। এখানে একটা মহিলা এসে তার সাথে দেখা করে। মহিলাটা তাকে বলে, এবার তুমি এখানে আসা বন্ধ করো। তুমি কি ভাবছো? আমি কি এটা খেয়াল করিনি যে তুমি গত 10 বছর ধরে একই তারিখে এখানে আসছো ও একই খাবার অর্ডার করছো? কায়ং এখানে মহিলাটিকে মা বলে সম্বোধন করে ও বলে, আপনি আন্টির কাছে টাকা দিয়ে গ্রানির কাছে পাঠিয়েছিলেন আমার ছবি আনার জন্য, তাই না? ফ্ল্যাশব্যাকে আমরা দেখি আন্টি কায়ংয়ের গ্রানির কাছে আসে টাকা নিয়ে। কায়ংকে ছোটবেলা থেকেই তার গ্রানি লালন পালন করছে। কায়ংয়ের আন্টিকে তখন তার গ্রানি বলে, ওর মা কিভাবে পারলো এত ছোট একটা মেয়েকে ছেড়ে চলে যেতে। গ্রানি তখন জেদে টাকার ব্যাগটা ছুঁড়ে মারে। আন্টি চলে গেলে রাত্রে কায়ংয়ের গ্রানি সেই টাকার ব্যাগটা মাটির নিচে পুঁতে তার উপর একটা মরিচের চারা লাগিয়ে দেয়। কায়ংয়ের মা এবার তাকে থামতে বলে। কায়ং বলে, আমি 20 বছর ধরে এসব কথা মনের ভেতর আটকে রেখেছি। আপনার উচিত নয় আপনার মেয়েকে থামানো। কায়ংয়ের মার মোবাইলে কেউ মেসেজ দেয়। আমরা দেখি কায়ংয়ের বড় আরও 2জন বোন আছে। কায়ংয়ের মা এবার তার কাছে জানতে চায় যে সে তাদের ঠিকানা কিভাবে পেল। কায়ং জানায়, কলেজে ওঠার পর কায়ং তার কলেজ আইডি কার্ড থেকে খোঁজ নিচ্ছিল তার ফ্যামিলি এখন কোথায় থাকে। তখন সে তার সেই আন্টিকে খুঁজে পায় ও তার কাছে কায়ং তার পরিবার সম্পর্কে জানতে চায়। তার আন্টি থেকে সে এতটুকু জানতে পারে তার ফ্যামিলি এখন দুবাই থাকে। এরপরে মূলত সে দুবাই এই রেস্টুরেন্টে গত 10 বছর ধরে আসছে তার মায়ের সাথে দেখা করতে। আর আজ ফাইনালি তার মা তার সঙ্গে কথা বলতে আসলো। তখন কায়ংয়ের কাটা হাত দেখে মা জিজ্ঞাসা করে, তোমার হাতে কি হয়েছে? এরপরে বলে, তুমি জানো তোমাকে কেন আমি ছেড়ে এসেছিলাম, আর আমার দেয়া টাকা ভালোই ব্যবহার করছো, তাই না? এই বলে সে তার ব্যাগের দিকে তাকাতে কায়ং বলে, একদমই না। কায়ং জানায়, এই ব্যাগটা আমি আমার নিজের পরিশ্রমে টাকা দিয়ে কিনেছি। তোমার পাঠানো টাকাগুলো আমি আর গ্রেনি মিলে মাটিতে পুঁতে রেখেছি আর ওটার উপর মরিচ গাছ লাগিয়েছি। গাছগুলো একটু একটু করে বড় হয়েছে আর এখন আমাদের বিশাল বড় মরিচের ফার্ম আছে। গ্রানি আমাকে শিখিয়েছে সবসময় মানুষের প্রতি দয়া ও করুণা দেখাতে হয়। আর এখন আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি আমায় দেখে ভয় পাচ্ছেন। কায়ংয়ের মা বলে, তাহলে তুমি বুঝতে পারছো ভয় জিনিসটা কেমন, তাই না? তুমি তো জানোই তুমি কোনো ইমোশন ফিল করতে পারো না, আর এজন্যই তোমাকে আমরা ছেড়ে এসেছিলাম। কায়ং রেগে বলে, কারণ আপনি আমাকে কখনো এটা শেখানইনি। ফ্ল্যাশব্যাকে দেখতে পাই কায়ংয়ের স্কুল টিচার গ্রেনিকে ডেকে পাঠায় আর বলে যে কায়ং প্রতিদিন বলে সে নাকি ব্যাংক কাটবে। আমরা তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে এগুলো ভালো না, এগুলো এক ধরনের ভায়োলেন্স, কিন্তু সে মানতেই চায় না। রাতের বেলা গ্রেনি তাকে একটা ব্যাং এনে দেয় আর কায়ং খুশি খুশি ওটা কাটতে থাকে। তখন গ্রেনি তার হাতও কিছুটা আঁচড় লাগিয়ে দেয়। কায়ং রেগে বলে, তুমি এমনটা করলে কেন? এখন তো আমার ব্যথা হচ্ছে। গ্রেনি বলে, ওই ব্যাংটারও এমনই ব্যথা হচ্ছিল। তখন কায়ং রেগে গিয়ে গ্রেনির গলা টিপে ধরে। তখন গ্রেনিও কায়ংয়ের গলা টিপে ধরে। কায়ং বলে সে যেন তাকে ছেড়ে দেয়, তার দম নিতে কষ্ট হচ্ছে।
এবার গ্রেনিও বলে সেও শ্বাস নিতে পারছে না, তবে কায়ং যদি তাকে ছেড়ে দেয় তাহলে সেও কায়ংকে ছেড়ে দেবে। তখন কায়ংও তার গ্রেনিকে ছেড়ে দেয়। এরপর গ্রেনি কায়ংকে বলে যদি কায়ং কোনোদিন কাউকে কষ্ট দেয় তাহলে গ্রেনিও তাকে কষ্ট দিবে, যদি কায়ং কাউকে কাটে তাহলে সেও তাকে কাটবে, আর যদি কায়ং কাউকে মেরে ফেলে তাহলে গ্রেনিও তাকে মেরে ফেলবে। এটাই তাদের ডিল। কায়ং যেন সবসময় এটা মাথায় রাখে। এরপর গ্রেনি বলে আমার দিকে তাকাও, যদি ভবিষ্যতে কখনো আমার এমন চেহারা দেখো তাহলে ভেবে নিবে আমি অনেক হতাশায় আছি আর আমি মরে যাচ্ছি, আর আমি মরে গেলে তুমিও মরে যাবে। বর্তমান সময় দেখানো হয়। কায়ং তার মাকে বলে আমার গ্রেনি আমাকে অনেক কষ্ট করে বড় করেছে, তাই তোমার কারণে যদি আমার গ্রেনির চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর কায়ং দুবাই ঘুরতে বের হয়। এখানে বাকি ট্যুরিস্টদের হেসে হেসে ছবি তুলতে দেখে সেও তাদের কপি করার চেষ্টা করে। তখনই একটা বালুঝড় আসলে সবাই সেটা দেখতে চলে যায়, তবে কায়ং উল্টো দিকে হাঁটতে থাকে। এখানে সে তার বান্ধবীকে মেসেজ করে বলে এই জায়গাটা কাউকে পুঁতে ফেলার জন্য পারফেক্ট একটা জায়গা। তখনই সে হোঁচট খেয়ে নিচে পড়ে যায়। দেখতে পায় সে একটা ল্যাম্প হোঁচট খেয়েছে। এরপর সে ওই ল্যাম্পটাকে বারবার বালুর মাঝে মারতে থাকে। তার সামনে তার মায়ের চেহারা ভাসছিল। এরপর রেগে সে ওই ল্যাম্পটাকে ছুঁড়ে মারে অন্যদিকে। কায়ং এবার আবার হাঁটতে থাকে এবং আবার হোঁচট খেয়ে পড়ে যায়। এবার সে ওটা নিয়ে গবেষণা করতে থাকে, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখতে থাকে। এরপর তার চুল যখন ল্যাম্পটায় পড়ে ভেতর থেকে জিনি বলে ওঠে এটা তো তুমি। কায়ংয়ের কারণে ল্যাম্পটায় ঘষা লেগে যায় আর জিনি বাইরে বেরিয়ে আসে। কায়ং বলে যদি তুমি একটুও নড়ো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর তার চুল দেখে বলে তুমি কোন শ্যাম্পু ইউজ করো। তখন জিনি তার কাছে এসে আবারও তার চুলের ঘ্রাণ নিয়ে বলে এটা তো তুমি। এরপর জিনি নিজেই নিজের লম্বা চুলে পেঁচিয়ে নিচে পড়ে যায়। কায়ং এবার বলে এটা আবার কোন জোকার। জিনি বলে আমি কোনো জোকার না, আমি হলাম জিন, আমার নাম ইবলিশ। এরপর দেখি জিন বমি করতে থাকে, কারণ কায়ং তার ল্যাম্পটাকে অনেক জোরে জোরে ঝাঁকিয়েছিল। তবে কায়ং এসব কিছু পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। জিনি বলে এমন কোনো মানুষও আছে তাহলে এই পৃথিবীতে যে একটা জিনি পেয়ে তাকে ফেলেই চলে যায়। এরপর কায়ং হোটেলে ফিরে দেখে জিনি তার চুল ছড়িয়ে তার রুমেই বসে আছে। জিনি বলছিল তোমাকে আমার কথা শুনতেই হবে। কায়ং বলে সে তার গ্রানি ছাড়া আর কারো কথা শোনে না। জিনি বলে 983 বছর হয়ে গিয়েছে, এতদিন ধরে আমি ওই ল্যাম্পেই বন্দি ছিলাম। কায়ং বলে তুমি এতদিন ওই ল্যাম্পে কি করছিলে। এবার জিনি বলতে শুরু করে। তখন আমরা জিনিকে ল্যাম্পের ভেতর রাগী অবস্থায় দেখি। বাইরে তার পোষা প্যান্থার ছিল যে মানুষের রূপ নিতে পারত। যুগে যুগে সে ওই মেয়ের ছবি দেখিয়ে দেখিয়ে তার খোঁজ করার চেষ্টা করত, তবে সে তার সন্ধান পেতে পেতে ওই মেয়েটা ওই জন্মে মারা যেত। জিনি বলে আমি তোমাকে অনেক বেশি মিস করেছি, আমি গডের কাছে অনুরোধ করেছিলাম সে যেন তোমাকে পুনর্জন্ম দেয় আর আমার সঙ্গে তোমাকে আবার দেখা করিয়ে দেয়। এসব বলে পিছনে ফিরতেই দেখে কায়ং তার চুল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। এটা দেখে সে তার ল্যাম্পের ভিতর চলে যায়। তখন কায়ং ল্যাম্পটা আবারও হাতে নেয়। সে মূলত এতক্ষণ নাটক করছিল। তখন পেছন থেকে জিনি তাকে ডাক দেয়। কায়ং বলে তোমার গল্প শুনে আমার অনেক ইন্টারেস্টিং লাগছিল, আচ্ছা এরপরে কি হয়, গড কি তোমার কথায় সাড়া দেয়। জিনি বলে হ্যাঁ, গড আমার ইচ্ছা পূরণ করে, তবে আমাকে একটা শর্ত দিয়ে বলে যদি আমি কোনোদিন ওই মেয়ের সামনে মাথা নত করি তাহলে সেদিনই আমাকে ধ্বংস হয়ে যেতে হবে। এরপরে আমার সাথে তার দেখা হয়। তখন আমাদের একটু আগের সিন দেখানো হয় যখন কায়ং ওই ল্যাম্পটা পেয়েছিল আর ওটাকে ঝাঁকাতে ঝাঁকাতে ভিতরের জিনির অবস্থা খারাপ করে দিয়েছিল। এখানে জিনি বলে আমি তোমার 3টা উইশ পূরণ করতে পারি, আমি শুধু কোনো মৃতকে জীবিত করতে পারবো না আর তোমার ভবিষ্যৎ বলতে পারবো না, এছাড়া তুমি যাই চাইবে আমি তাই দিতে পারবো। কায়ং বলে আমি তোমাকে এখানে মেরে দিলে কেমন হয়। পরের দিন তারা রাস্তা দিয়ে হাঁটছিল, তখন একটা গাড়ি এসে জিনের অর্ধেক শরীর নিয়ে চলে যায়। তখন কায়ংকে তার গ্রানি কল দেয়, কথায় কথায় বলে তুমি ছেলেদের কাছ থেকে কিন্তু দূরে থাকবে। কায়ং বলে আমার সাথে এখনোই একটা ছেলে আছে, তুমি কথা বলবে। তখন জিনও হ্যালো বলে। পরের সিনে দেখি কেউ একজন কায়ংয়ের একটা ভিডিও দেখছে যে গাড়ি ঠিক করছিল। তখন কায়ং বলে যদি তুমি এই গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করো তাহলে আমি তোমাকে পরবর্তীতে একটা ডিসকাউন্ট দেব। ক্যামেরাম্যান জিজ্ঞাসা করে সাইকোপ্যাথরা কি যে কাউকে মেরে ফেলতে পারে। কায়ং বলে সেটা জানি না, তবে পৃথিবীতে একজন মানুষ আছে যার জন্য আমি যে কাউকে মেরে ফেলতে পারি। এদিকে কায়ং একটা শপে আসে। তখন তার বান্ধবী তাকে মেসেজ করে বলে তুমি দুবাই গিয়েছো, তাই আমার জন্য কিছু গিফট নিয়ে আসবে। কায়ং আরেকজন ট্যুরিস্টকে জিজ্ঞাসা করে কোথাও ঘুরতে আসলে বন্ধুদের জন্য কি গিফট নিতে হয়। মেয়েটা বলে সেটা তোমার ইচ্ছা, তবে আমি থাকলে ব্যাগ নয়তো ছোটোখাটো জুয়েলারি নিয়ে যেতাম। তখনই সেখানে জিন এসে বলে তোমার 3টা উইশ আছে, তাড়াতাড়ি সেগুলো চেয়ে নাও। কায়ং রেগে বলে এখান থেকে দূর হয়ে যাও। বাকি ট্যুরিস্টরা তো অবাক হয়ে যায়। তারা জিজ্ঞাসা করে কায়ং কার সাথে কথা বলছে। কায়ং বলে এই যে আমার পাশে জিন দাঁড়িয়ে আছে। তারা কায়ংকে পাগল ভেবে সেখান থেকে চলে যায়। জিন বলে আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কায়ংয়ের তখন অনেক রাগ হয় আর ওই ল্যাম্পটা নিয়ে এসে নদীতে ফেলে দেয়। তবে হোটেলে এসেই দেখে জিন আবারও সেখানে বসে আছে
এরপর সে গিয়ে ওটা 1 দিরহামে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। তবে জিন আবারও হোটেলে পৌঁছে আসে। এবার সে প্ল্যান করে আরেকটা জিন বের করে ওর সঙ্গে এর ফাইট করাবে। কায়ং একটা দোকানে গিয়ে বিভিন্ন ল্যাম্প ঘষতে থাকে। সাডেনলি একটার ভেতর থেকে একটা জিন বেরিয়ে আসে। কায়ং ভাবে সব জিনেরই মনে হয় এইরকম দেখতে। তখনই আমাদের জিনি নিজেদের প্রশংসা করতে শুরু করে। কায়ং রেগে একটা ল্যাম্প দিয়ে তার মাথায় বাড়ি দেয়। জিন বলে, তুমি যেখানেই যাবে আমি তোমাকে খুঁজে নেব। কায়ং বলে, তুমি কোরিয়ান কিভাবে বলছো? জিন বলে, আমি আরবিতেই বলছি, তুমি কোরিয়ান শুনতে পাচ্ছ। কায়ং বলে, তুমি আরবি জানো নাকি? তখন জিন আরবি বলে শোনায়। কায়ং বলে, তুমি যদি সত্যি জিন হও তাহলে টিভিতে দেখানো ওই সুপারম্যান আর ভ্যাম্পায়ারদের মতো আকাশে উড়তে পারবে? তখন জিন কায়ংকে নিয়ে আকাশে উড়তে থাকে। জিন তাকে নিয়ে একটা টাওয়ারের উপর চলে যায়। কায়ং বলে, তুমি তোমার কান বন্ধ করো, কারণ এবার আমি একটা চিৎকার দিব। তবে কায়ং অনেক জোরে চিৎকার করে। এরপর জিনির দিকে তাকিয়ে হাসতে থাকে। জিনি বলে, এটা কেমন হাসি? কায়ং বলে, এটাই আমার হ্যাপিনেস। এরপর সে তার কাছে এসে বলে, এই কথাটা আমার গ্রেনিকে বলো না। এই বলে সে জিনিকে ধাক্কা দেয়। জিনি প্রথমে পড়ে যাওয়ার ভান করে, এরপরে আবার উপরে উড়ে চলে আসে। কায়ং বলে, আমি ভেবেছিলাম তোমার আসতে হয়তো একটু বেশি দেরি হবে। জিনি তার ভাঙা হাত পাগুলো ঠিক করছিল আর তার দিকে রাগে তাকিয়েছিল। কায়ং বলে, তোমায় দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। তখন জিন তার গলা টিপে ধরে আর বলে, তোমার এসব করা ঠিক হচ্ছে না। এরপর আমাদের 983 বছর আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ছোট কায়ং বলছিল, আমার শাস্তি হয়েছে, এখন তোমারও শাস্তি হবে। বর্তমান জিনি বলে, আমি আশা করেছিলাম এই জন্মে তুমি যেন বদলে যাও, কিন্তু তুমি একটু বেশি বদলে গেছো। আমার কাছে এখন ভিক্ষা চাও, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। কায়ং বলে, আমাকে মেরে ফেলো, এখনই তো আমার মজা আসতে শুরু করেছে। জিনি অবাক হয়ে যায়। কায়ং জোরে জোরে হাসতে থাকে। কায়ংয়ের এই হাসির মাধ্যমেই জিনি মেক এ উইশ সিজন 1-এর এপিসোড 1 শেষ হয়। প্রথম এপিসোডের শেষে দেখেছিলাম জিনি কায়ংয়ের গলা চেপে ধরেছিল ও কায়ং জোরে হাসছিল। পরের সিনে দেখি জিনি কায়ংকে নিচে ফেলে দেয়, তবে কায়ং তখনও হাসছিল। জিনি তো আরও অবাক হয়ে যায় আর কায়ংকে উপরে নিয়ে আসে। সে বলে, তোমার চোখে মৃত্যুর কোনো ভয় ছিল না। কায়ং বলে, ঠিক বলেছ, মরতে আমি ভয় পাই না। এই খেলায় তো আমার সবেমাত্র মজা আসতে শুরু করেছে, তুমি আমাকে আবারও ফেলে দাও। জিনি বলে, তুমি সত্যি অনেক বেশি বদলে গিয়েছো। এই বলে সে তাকে টাওয়ারের উপর রেখে ওখান থেকে গায়েব হয়ে যায়। পরের সিনে জিনি হতাশ হয়ে একটা রেস্টুরেন্টের বাইরে বসে আছে। তখন সেখানে তার পোষা প্যান্থারটা আসে। জিনি তাকে দেখে তার কাছে আসতে বলে। প্যান্থারটার নাম সেডি। সেডি মনে মনে বলে, এই দুনিয়াতে আমি অনেক বেশি ফেমাস, তাই আমাকে একটু চিল করতে দিন। তবে জিনি রেগে যায়, তাকে তার কাছে আসার হুকুম দেয়। পরের সিনে প্যান্থার সেডি নিজের মানুষ রূপে এসে জিনিকে বলে, আপনাকে ল্যাম্পের বাইরে দেখে আমার অনেক খুশি লাগছে। জিনি বলে, তুমি তো আমার কথা প্রথমে মানতেই চাইছিলে না, আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো। সেডি বলে, এমন কিছুই না, আপনি তো আমার মালিক। আচ্ছা মালিক, আপনাকে যে ল্যাম্প থেকে বের করেছে সে কি তার ইচ্ছার কথা বলে দিয়েছে? জিনি বলে, ওই মেয়েটা বড়ই অদ্ভুত। এদিকে কায়ংকে আমরা দেখতে পাই, সে বাড়ি যাওয়ার জন্য তার লাগেজ গোছাচ্ছে আর সে ল্যাম্পটাকে হোটেলে রেখে চলে যায়। তবে প্লেনে এসে দেখতে পায় জিনি তার সিটে বসে ডিনার করছে। কায়ং রেগে গিয়ে বলে, তুমি এখানে কি করছো? জিনি বলে, তুমি আমার মালিক, তুমি যেখানে যাবে আমিও সেখানেই যাব। এই বলে সে গায়েব হয়ে যায়। কায়ং বিরক্ত হয়ে বলে, ও আমার মতো হেয়ার স্টাইল কেন করেছে? আমার চুল ওর থেকে অনেক বেশি সুন্দর। পরের সিনে কায়ং গ্রামে পৌঁছে যায়। গ্রেনির বান্ধবীরা বলে, কায়ং তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছো? তখন কায়ং পাশে তাকিয়ে জিনিকে দেখে তো পুরোই কায়ং তাকে চুপ থাকতে বলে। সে গ্রেনির বান্ধবীদের বলে, ও আমার বয়ফ্রেন্ড না, ও তো গ্রাম দেখতে এসেছে। গ্রেনি বলে, ওই কি সেদিন ফোনে আমাকে হ্যালো বলেছিল? কায়ং বলে, হ্যাঁ, আর ও এই কয়টা দিন আমাদের বাড়িতেই থাকবে। গ্রেনির বান্ধবীরা হেসে বলে, বিয়ে হওয়ার আগেই একসাথে থাকবে? এদিকে ভেতরে কায়ং জিনিকে বলে, তুমি এখানে তোমার ম্যাজিক ব্যবহার করবে না আর তুমি কারোর সামনেও আসবে না। জিনি বলে, তুমি তো আমাকে মেরে ফেলতে চাও তাই না? তাহলে তুমি এই ইচ্ছাটাই চেয়ে নাও। কায়ং বলে, এটার জন্য আবার ইচ্ছা চাইতে হয় নাকি? এটা তো আমি নিজেই করতে পারি। তখন এই গ্রেনি রুমে চলে আসে। সে এসে বলে, কায়ং কাকে মারার কথা বলছে আর সে কেন লাঠি হাতে নিয়েছে? জিনি কায়ংকে বলে, তুমি তো চেয়েছিলে আমি যেন কাউকে দেখা না দেই, এজন্য আমি এটাই করছি। গ্রেনি বলে, কায়ং তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি কোনোদিনই কাউকে মারবে না। তখন কায়ং তার হাত থেকে লাঠিটা ফেলে দেয় আর নিজের ঘড়ির আওয়াজ শুনে রাগকে শান্ত করার চেষ্টা করে। আমাদেরকে কায়ংয়ের ছোটবেলার একটা সিন দেখানো হয়। গ্রেনি তাকে বলছে, তোমার জন্য তোমার বাবা মা মারা গিয়েছে, তাই তুমি এখন থেকে আমার কাছেই থাকবে। এটা শুনে কায়ং অনেক বেশি রেগে যায় আর কান্নাকাটি করতে থাকে। সে চিৎকার করে বলে, আমার বাবা মা আমার সাথে এমনটা কিভাবে করলো? তখন গ্রেনি তার কানে ঘড়ি ধরে বলে, যখনই তোমার রাগ হবে তখনই তুমি এর টিকটিক আওয়াজ শুনবে আর তোমার রাগ ঠান্ডা হয়ে যাবে।
এরপর সে তাকে মুভি দেখিয়ে বোঝায় যখন পরিবারে কেউ মারা যায় তখন অনেক কষ্ট হয় মানুষের, তাই তো আমি তোমাকে মারামারি থেকে দূরে থাকতে বলি। কায়ং চুপচাপ মুভি দেখে আর ওই ঘড়ির আওয়াজ শুনতে থাকে। বর্তমানে গ্রেনি জিনিকে কায়ংয়ের বিভিন্ন অ্যাওয়ার্ডস আর সার্টিফিকেটের ছবি দেখিয়ে বলছিল, আমার কায়ং অনেক পড়াশোনা করেছে, তুমি কত দূর পড়েছো? জিনি বলে, এটা আমি আগে বলতে পারবো না। গ্রেনি বলে, এমনটা হলে চলবে না, তোমাদের দুজনের পারফেক্ট ম্যাচ হতে হবে। জিনি কোনো মতে ওখান থেকে পালিয়ে এসে কায়ংকে বলে, তোমার গ্রেনি অনেক প্রশ্ন করে। এরপর সে ল্যাপটপে হ্যান্ডসাম হিরোদের ছবি দেখে বলে, আরে এদের তো আমার মতোই দেখতে। কায়ং বলে, এরা নোবেলের হিরো, নিজেদের সঙ্গে এদের কম্পেয়ার করতে যেও না। তখন সে একজনের সঙ্গে ক্যাফেতে গিয়ে নোবেল লিখে সার্চ করে, সেখানে ভালো রিভিউ দেখে সে তো অনেক মহা খুশি। এরপর সে গ্রামের এক আন্টির কাছে যায় আর কায়ংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করে। আন্টি বলে, কায়ংকে আমরা গ্রামের সবাই মিলে বড় করেছি। জিনি বলে, কিভাবে? আন্টি বলে, কায়ং ছোটবেলায় দা ছুঁড়ে বিভিন্ন পশু পাখিদের আক্রমণ করতে যেত, তখন আমাদের মধ্য থেকে কেউ তাকে থামিয়ে ওটার সঠিক ব্যবহার করা শিখাতো। সন্ধ্যাবেলা জিনি কায়ংয়ের সাথে ছিল, তখনই সেখানে গ্রামের এক আঙ্কেল আসে আর কায়ংকে বলে, এটাই কি তোমার সেই ফিয়ন্সে যাকে তুমি দুবাই থেকে নিয়ে এসেছো? কায়ং বলে, ও আমার ফিয়ন্সে না। আঙ্কেল বলে, হয়েছে হয়েছে, মিথ্যা বলো না। কায়ং জিনের কানে কানে বলে, তুমি তার সাথে কথা বলতে পারো। তখন জিনি এক্সাইটেড হয়ে আঙ্কেল তাকে হ্যালো বললে সে তার নাকের সাথে নিজের নাক টাচ করায়। এতে তো আঙ্কেল চাচা অনেক রেগে যায় আর বলে, তোমায় আমাকে দেখে কেমন লোক মনে হয়, তুমি আমার সাথে এমন ব্যবহার করলে কেন? তার এমন রাগ দেখে তো জিনি ওখান থেকে পালিয়ে যায়। কায়ং বলে, এখানে মানুষ হ্যান্ডশেক করে একে অপরকে হ্যালো জানায়, নাক টাচ করে না। এবার আঙ্কেল যা তোমাকে শাস্তি দিবে ওটাই মানতে হবে। জিনি বলে, এটা আমাকে আগে বলা উচিত ছিল, এখানে আমার কোনো দোষ নেই। কায়ং বলে, তোমার এখনও জিম্মির সাথে দেখা হয়নি, জিম্মি তোমার সামনে পড়লে তুমি একটু সাবধানে থেকো। জিনি বলে, এই জিম্মিটা আবার কে? তখন আমাদের জিম্মিকে দেখানো হয়, সে ওয়াশরুমে যাচ্ছিল, তখন একটা স্টাফ ডেকে বলে যে এটা মেয়েদের ওয়াশরুম। জিম্মি বলে, আমিও একটা মেয়ে। তখন স্টাফ তার কাছে ক্ষমা চাইতে থাকে। জিম্মি বলে, কোনো ব্যাপার না, এমন ভুল প্রায় মানুষই করে। এই বলে সে ভিতরে চলে আসে। এবার আমরা এক বিজনেসম্যান আর তার অ্যাসিস্ট্যান্টকে দেখি। অ্যাসিস্ট্যান্ট বলছিল, বস আপনার কাছে তো অনেক টাকা, তারপরও কেন আপনি আরও টাকার পেছনে ছুটছেন? তখন ডং বলে, এই দুনিয়াতে টাকা না থাকার মানে হচ্ছে জাহান্নামে থাকা, আর আমি জাহান্নামকে ঘৃণা করি। এদিকে দেখি একজন জিনিকে সোডা খেতে দেয়। এই সোডা খেয়ে তো জিনির অনেক বেশি ভালো লেগে যায়। এরপর ছেলেটা জিনিকে এখানেই থাকতে বলে একটু বাইরে যায়। জিনি ওখানে কিছু বাচ্চাকে গেম খেলতে দেখে, তার এতই খেলতে ইচ্ছা হয় যে খেলতে খেলতে সে তার সব টাকা শেষ করে ফেলে। এরপর সে যায় কায়ংয়ের কাছে কিছু টাকা চাইতে। কায়ং বলে, তুমি আগেও আমার কাছ থেকে টাকা নিয়েছো। জিনি বলে, তোমার কাছ থেকে নেইনি, কিন্তু আমি গ্রেনির জমানো টাকা কিছু নিয়েছিলাম। এটা শুনে কায়ং জিনিকে দৌড়ানি দিতে থাকে। জিনি বলে, তুমি সুযোগ পেলে আমাকে মারতে কেন লেগে পড়ো? কায়ং বলে, আমার গ্রেনির টাকা তুমি আমাকে দ্রুত ফিরিয়ে দাও। পরের সিনে জিনি আর সেডিকে দেখতে পাই আমরা। জিনি বলছিল, এই কায়ং মেয়েটা অনেক বেশি ভয়ানক, সে কথায় কথায় আমাকে মারতে আসে। কায়ং নাকি তাকে বলেছে সে একটা সাইকো। এরপর সে সাইকো নিয়ে সার্চ করে আর রেজাল্ট দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে ঠিক করে যে যেভাবেই হোক তাকে তার 3টা ইচ্ছা খুব দ্রুত পূরণ করাতে হবে। এরপর সে কায়ংয়ের কাছে আসে। কায়ং তখন জিম করছিল, সে এসে তার ম্যাজিক দিয়ে ওই জিমে আগুন ধরিয়ে দেয়। এরপর সে কায়ংকে বলতে থাকে, তুমি এবার আমার কাছে আগুন নিভিয়ে তোমাকে বাঁচানোর উইশ চাও। তখন কায়ং অন্য দিক দিয়ে বেরিয়ে আসে। জিনি এটা দেখে বলে, তুমি এত ভয়ানক কেন? কায়ং তাকে রেগে অনেক মারতে আসে আর জিনি ব্যথায় চিল্লাতে থাকে। তখন এই গ্রামের মানুষ ফায়ার ব্রিগেড নিয়ে সেখানে পৌঁছে যায়। তারা কায়ংকে বলে, তুমি ওকে এভাবে মারছো কেন? জিনি বলে, আপনারা চিন্তা করবেন না, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তখনই একজন বলে, মার খেয়ে তোমার মাথা তো চ্যাপ্টা হয়ে গিয়েছে। জিনি বলে, এসব আমার অভ্যাস হয়ে গিয়েছে, একটু পরে এটা ঠিক হয়ে যাবে। যাবার আগে কায়ং বলে, তুমি এখানে যে ঝামেলাটা করেছো, আমি আসার আগে যেন এটা ঠিকভাবে মিটিয়ে যায়, নয়তো পরের বার আমি তোমাকে একদম সত্যি সত্যি মেরে ফেলবো। এরপর সে জিম্মির সাথে দেখা করে। জিম্মি বলে, তুমি প্রত্যেকবার রেস্টুরেন্টে এসে এই একই ডিশ অর্ডার করো আর আমাকেও তোমার সাথে নিয়ে আসো। কায়ং বলে, এটা আমার গ্রেনির রুলস। গ্রেনি নাকি বলেছে এই ডিশ খেলে তার রাগ কমে যায়, আর কায়ং যদি একটা নিয়মও ভঙ্গ করে তাহলে গ্রেনিকে কেউ আর কন্ট্রোল করতে পারবে না। জিম্মি বলে, তুমি নিজেকে আলাদা কেন ভাবো? তোমার মাঝেও আমাদের মতো ইমোশন আছে, তুমি শুধু এটাকে ফিল করতে চাও না। কায়ং বলে, মাঝে মাঝে আমারও কিছু ফিল হয়, এই যে প্রত্যেকবার তুমি আমার সঙ্গে আসো, একই খাবার খাও, এটা না ভেবেই যে লোকেরা আমাদের দেখে হাসবে, এটাকেই তো ফ্রেন্ডশিপ বলে। এটা শুনে জিম্মি ইমোশনাল হয়ে পানি আনার কথা বলে ওয়াশরুমে চলে যায়। তখনই সেখানে জিনি আসে। কায়ং তাকে দেখে রেগে যায়। জিনি ভয়ে ভয়ে বলে, আমি তোমাকে কোনো ডিস্টার্ব করতে আসিনি, আমি শুধু এটা বলতে এসেছি যে জিম আমি ঠিক করে দিয়েছি। রাতের বেলা কায়ং জিনিকে একটা হেয়ার ক্লিপ কিনে দেয় আর বলে, আমার আশেপাশে থাকার সময় তুমি এই ক্লিপটা মাথায় পরে থাকবে। জিনি বলে, আমি তোমার কথা কেন শুনবো? তুমি উইশ করো, তাহলে আমি এটা পরবো।
কায়ং বলে আমার 3টে উইশ পূরণ হয়ে গেলেই তো তুমি আমাকে মেরে ফেলবে, এত তাড়াহুড়ো কেন করছো? জিনি বলে এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। কায়ং বলে আমি আমার প্রথম উইশ চেয়ে নিব, কিন্তু তার জন্য তোমাকে প্রথমে এখান দিয়ে যাওয়া প্রথম 5 জনের উইশ পূরণ করতে হবে, আর আমাকে বোঝাতে হবে যে মানুষেরা লোভী হয়। জিনি বলে এটা তো অনেক সহজ একটা শর্ত, এই শর্তটা দিয়ে তুমি কিন্তু ভুল করছো, কারণ মানুষেরা আসলে অনেক লোভী হয়। কায়ং বলে আমি আমার গ্রেনিকে বিশ্বাস করি। গ্রেনি বলে মানুষেরা অনেক ভালো হয়। জিনি তো এটা শুনে হাসতে থাকে। আর প্রথম সিজনের দ্বিতীয় এপিসোডটি এখানেই শেষ হয়। এপিসোড 3 শুরুতে আমরা দেখতে পাই কায়ং জিনিকে বলে আমি চাই তুমি এই রাস্তা দিয়ে আসা প্রথম 5 জনের ইচ্ছে পূরণ করো। দেখতে চাই তারা কি তাদের নিজেদের জন্য চায় নাকি অন্যদের জন্য চায়। জিনি বলে এটা কি তোমার প্রথম ইচ্ছে? কায়ং বলে হ্যাঁ। জিনি বলে ঠিক আছে, তুমি নিজে দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য চিন্তা করতে থাকো। এটা বলেই তারা হাঁটতে থাকে। তখন কায়ং বলে তুমি জিনি হলে কিভাবে? উত্তরে জিনি বলে আমি মাটির মানুষের সামনে মাথা নত করিনি, তাই সৃষ্টিকর্তা আমাকে জিনি বানিয়ে দিয়েছেন। কায়ং তখন বলে দেখো নিচে 1000 টাকার একটা নোট পড়ে আছে। জিনি তখন নিচু হয়ে পড়ে। জিনি কায়ংয়ের চাল বুঝতে পেরে বলে আমি আমার জুতার ফিতে বাঁধার জন্য নিচু হয়েছি। কায়ং বলে দেখলে তোমার ভেতরেও কিন্তু লোভ আছে। তখনই আমরা দেখতে পাই সেখানে প্রথম একজন মহিলা আসে। জিনি তাকে দেখে কায়ংকে বলে আমাদের প্রথম শিকার তাহলে চলেই এসেছে। তারপর একটা মেয়ে আসে যার নাম হচ্ছে খবিয়ং। সে কায়ংয়ের সাথে ছোটবেলায় একসাথে পড়াশোনা করত। সে এখন একটা ব্যাংকে চাকরি করে। এরপর একটা কুকুর আসে। কুকুরটি জিনিকে দেখে ঘেউ ঘেউ করতে শুরু করে। জিনি সেই কুকুরের কাছে গিয়ে বলে আমার কাছ থেকে মানুষের গন্ধ পাচ্ছ না, তাই তুমি এরকম করছো। কায়ং বলে তুমি কি তোমার মাথার ক্লিপ খুলে ফেলেছো? জিনি তাকে ক্লিপ দেখিয়ে বলে তুমি ছাড়াও এই কুকুরটা আমাকে দেখতে পারবে। আমরা আমাদের 3 জন শিকার পেয়ে গিয়েছি। কায়ং বলে কুকুর গণনা করা হবে না, কারণ সে মানুষ না। জিনি বলে তুমিই বলেছ প্রথম 5 জনকে, তাহলে সেই অনুযায়ী কুকুরও 3 নম্বরে পড়ে। তখনই একটা গাড়ি দিয়ে গ্রামের একজন ছেলে আসে, যেখানে কায়ং প্রতিদিন খেতে যায় সেখানকার মালিক। ছেলেটা বলে তুমি একা কেন হাঁটছো এখানে, তোমাকে পৌঁছে দেই চলো। কায়ং বলে তার প্রয়োজন নেই। ছেলেটা চলে গেলে জিনি এবার বলে এটা আবার কে? কায়ং বলে আমরা যেখানে খামসাং খেতে যাই সেখানের মালিক উনি। তখনই একটা ছেলে আসে। সে তার বউয়ের সাথে গ্রামে এসেছে 1 বছর হয়েছে। সে একটা ইউটিউব চ্যানেল চালায়। সে কায়ংকে দেখে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। কায়ং জিনিকে বলে আমরা আমাদের 5 জন শিকার পেয়ে গিয়েছি, এখন তুমি তোমার কাজ শুরু করতে পারো। জিনি তখন তার মাথা থেকে ক্লিপ খুলে দিয়ে বলে জিন আসলে 2 প্রকার হয়, খারাপ জিন আর ভালো জিন। আমি হলাম এমন খারাপ জিন যে সবকিছু ধ্বংস করে দেয়, আর আমার কাছে হেরে গেলে তুমি কি জবাব দিবে সেটাও তৈরি করে রাখো। তারপর আমরা দেখতে পাই কায়ং একটা স্বপ্ন দেখছে। স্বপ্নে দেখে সে অনেক হাসছিল আর তার আশেপাশে অনেক ধরনের সোনা রূপা ছিল। কায়ংয়ের ঘুম ভেঙে যায়। সে কখনো বাস্তবে এত হাসে না, তাই সে নিজের গালে হাত দিয়ে কিছুক্ষণ চুপ করে বসে থাকে। তারপর মুচকি হাসি দেবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে হাসতে পারছিল না। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জিনি তার পোষা প্যান্থার সেডির সাথে বসে কথা বলছিল। সেডি বলে আপনি সবকিছু তাকে বলে দিয়েছেন যে আপনি আসলে শয়তান এবং তাকে আগের জন্ম থেকেই চিনেন, এখন কি করবেন? জিনি বলে আমি তো হুশের মাথায় সব বলে দিয়েছি, এখন কি আমাদের উচিত তাহলে তাকে এই জন্ম ছেড়ে দেওয়া? সে বড়জোর 80 বছর বাঁচবে। এই 80 বছর গেম আর ক্যান খেয়ে আমি কাটিয়ে দিতে পারবো। সেডি বলে আপনি এখন কোথায় যাচ্ছেন? জিনি বলে মাটি থেকে অনেক উপরে। এটা বলেই বাসায় এসে তার জিনিসপত্র গুছিয়ে চলে যাচ্ছিল। গ্রেনি তখন খাবারের জন্য ডাকে। সে খাবার নিয়ে বলে আমি পরে খেয়ে নিব, আর আপনি কায়ংকে বলবেন না আপনার সাথে আমার দেখা হয়েছে। এটা বলেই জিনি চাদর বিছিয়ে আকাশে চলে যায়। জিনি আকাশে উড়ে উড়ে খাবার খাচ্ছিল। সে যখন আকাশে উড়ছিল তখন 2টা যুদ্ধজাহাজ এসে তার পাশে দাঁড়ায়। তারা কন্ট্রোল রুমে খবর পাঠায় এখানে একটা আজব জিনিসের সাথে তাদের দেখা হয়েছে। তারা এখন কি করবে, গুলি চালাবে কিনা তা জিজ্ঞাসা করছিল। জিনির জন্য তখন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া 2 দেশের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছিল। এই খবরটা কায়ং মোবাইলে দেখে। তখন জিনি সেখানে চলে আসে। কায়ং বলে তোমার জন্য 2টো দেশের মধ্যে যুদ্ধ লেগে যাচ্ছিল, তুমি তখন কি করতে, আর তুমি এসব কেন করছো? জিনি বলে আমি তো শুধু খাবার খাচ্ছিলাম। তাদের দুজনের কথার মাঝখানে সেডি চলে আসে সেখানে। সে এসে বলে আপনার কি কোনো হেল্পারের প্রয়োজন, আমাকে রাখতে পারেন। সেডিকে দেখে জিনি ও সেডি তারা দুজনেই চোখে চোখে কথা বলছিল। কায়ং বলে তোমরা কি একে অপরকে চেনো? তারা তখন দুজনেই মুখ ফিরিয়ে নেয়। তখন সেডি বলে আচ্ছা আপনি তো বলেছেন সারাদিনও ফিরবেন না, তাহলে এখানে কি করছেন? জিনি বলে সে যদি অন্যের জন্য জীবন দিতে পারে তাহলে আমার জন্য কেন নয়, আমি এটার শেষ দেখে ছাড়বো। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তখন আমাদের 1909 সালের একটা ঘটনা দেখানো হয়, যেখানে কায়ং আগের জন্মে একজন দেশরক্ষী হিসেবে কাজ করত। তারা দেশের জন্য কাজ করছিল। জিনি সেখানে গিয়ে কায়ংকে বলে আচ্ছা তুমি কি হাংজুন গিয়ং নামে কাউকে চিনো? তখনই কায়ংদের উপর বিরোধী দলের শত্রুরা আক্রমণ করে, তার উপর অনেক ধরনের গুলি চালায়। এই সবগুলো গুলি জিনের শরীরে লাগছিল। জিনি বলে এসব কি করছো, তোমরা পাথর নিয়ে ছোড়াছুড়ি করছো কেন, এসব বন্ধ করো। এটা বলেই তাদের দিকে আবার বুলেটগুলো ছুঁড়ে মারে। তারা সবাই আঘাতপ্রাপ্ত হয়ে যায়।
কায়াং তখন জিনিকে বলে আমাকে বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিনি বলে এই জন্মে তোমার সাথে দেখা হবে না। তারপর আমাদের দেখানো হয় 1592 সালের একটি ঘটনা, যেখানে কায়ং রাজার গুপ্তচর হিসেবে কাজ করতো সেই জন্মে। জিনি সেখানে গিয়ে কায়ংকে একই প্রশ্ন করে, তখন তাকে কেউ দেখছিল না। রাজা জিজ্ঞেস করে কে তোমাকে বারবার এই নামে ডাকছে। জিনি তখন তার মাথার ক্লিপ খুলে দিয়ে সবার সামনে আবার প্রকট হয়। এটা দেখে সবাই অনেকটা ভয় পেয়ে যায়। তখন রাজা প্রতিরক্ষী বাহিনীকে আদেশ করে তার গলা কেটে নেওয়ার জন্য। তারপর তার গলা কেটে নেওয়া হয়। পরবর্তী সিনে আমাদের বর্তমান সময় দেখানো হয়। কায়ংয়ের কাছে জিনি গলা কাটা অবস্থায় আসলে কায়ং বলে তুমি কোথায় গিয়েছিলে, তোমার গলার এই অবস্থা কেন? তারপর সে তার গলা ঠিক করে বলে আমি একটু অতীতে ঘুরতে গিয়েছিলাম। আচ্ছা, সব জন্মেই তুমি একই রকম ছিলে। কায়ং বলে বাজে কথা বলবে না, তোমাকে যে কাজ দিয়েছিলাম সেটার কি হলো? আচ্ছা, তুমি যে আমাকে সত্যি কথা বলবে তার কি প্রমাণ আছে? আমি কিভাবে সেটা বিশ্বাস করব? জিনি তখন তাকে ছাদে নিয়ে যায়। সেখানের উঁচু বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলে এখানেই খুঁজে পাওয়া যাবে সত্য লেখার কলম। এটা বলার পরে সেখানে আমরা দেখতে পাই সেই বিজনেসম্যানটা আসে। আসলে এটা হচ্ছে মৃত্যুর ফেরেস্তা। কায়ং বলে ইনি এই বিল্ডিংয়ের মালিক, নাম সাংহো। ছাদে আসার আগে তার অনুমতি নিয়েছিলে? জিনি তখন কায়ংকে বলে আমাকে তোমার একটা সাহায্য করতে হবে। সুযোগ বুঝে তার পাখা থেকে একটা পালক ছুঁড়ে নিয়ে দৌড় দেবে। এটা বলেই জিনি কায়ংকে ছাদ থেকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাকে বাঁচানোর জন্য সাংহো ছাদ থেকে লাফ দেয়। তারপর কায়ংকে জড়িয়ে ধরে নিজের পিঠ থেকে পাখা মেলে তাকে নিয়ে নিচে নামে। তাকে নিয়ে নিচে নামার পর কায়ং জিজ্ঞাসা করে তোমার কাছে পাখা থাকতো তুমি এভাবে চিৎকার কেন করছিলে? সে বলে অনেক বছর পর ব্যবহার করছিলাম, তাই নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। কায়ং তখন তার পাখা থেকে একটা পালক ছিঁড়ে বলে সরি, এটা বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিনি তখন এসে বলে অনেক বছর পর তোমার সাথে দেখা হচ্ছে। সে বলে ঠিকই বলেছ, 1000 বছর পর তুমি কিভাবে ছাড়া পেলে? জিনি বলে আমি না থাকা অবস্থায় কি এখানে সবকিছু ঠিকঠাক চলছিল? কেউ ঝগড়াঝাটি করেনি? তখন সাংহো লোকটি বলে তুমি মানুষের মধ্যে যে লোভ ঢুকিয়ে দিয়েছো সেগুলো তো আর এত সহজে শেষ হবে না। জিনি বলে তার মানে তুমি হেরে গিয়েছো। আমি না থাকতেও এখানে অনেক কিছুই ঘটে গিয়েছে। সে বলে আমি তোমাকে শেষ করে দেব আর সকলকে নিয়ে জান্নাতে প্রবেশ করব, কাউকে জাহান্নামে যেতে দেব না। এটা বলেই সে আবারও সেই ছাদে চলে যায়। জিনি তখন বিল্ডিং এর মাঝখান দিয়ে বিল্ডিং ছেদ করে উপরে চলে যায়। সাংহো তখন বলে তুমি জানো তুমি আমার কত বড় লস করলো এখানে, আর 1 সপ্তাহ পরে মানুষ এখানে থাকতে আসতো। জিনি বলে আরে না, আমি তো জানতামই না, আমি জানি না বিল্ডিং এর দাম কত, তবে তোমার এই অহংকার থেকে তো অনেক কম। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় কায়ংকে। সে সেই পালকটা নিয়ে একটা খাতায় লিখতে শুরু করেছে। কায়ং সত্যিটা দেখতে চায় যে সত্যি সত্যি কি কলমটা মিথ থেকে মুছে দিয়ে শুধু সত্যি লেখে কিনা। সে দেখে সত্যিই কলমটা কাজ করছে। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সেই লোকটাকে, যিনি যার সাথে নাকে নাক মিলিয়ে কথা বলেছিল। সে এসব বিষয় নিয়ে অনেক চিন্তা করছিল। তখনই তার ছোট ভাই বলে ভাই, দুবাই লোকেরা এভাবেই নাকে নাক মিলিয়ে কথা বলে, তারা এভাবেই অন্যদের সম্মান করে। এটা শুনে লোকটি তো মহা খুশি। পরবর্তী সিনে আমাদের সেই মহিলাকে দেখানো হয়। কায়ং যে 5 জনের উইশ জিনিকে পূরণ করতে বলেছিল তাদের একজন। সে শপিং মলে অনেক কাজ করার পরও ম্যানেজার তাকে বকাবকি করছিল। সে যখন রাতে ওয়্যার হাউসে কাজ করছিল তখন সেখানে একটা চেরাগ দেখতে পায়। মহিলাটি সেই চেরাগটা হাতে নিয়ে ঘষতে শুরু করে। সেটা থেকে ধুলা ময়লা পরিষ্কার করতে গেলে ভিতর থেকে জিনি বেরিয়ে আসে। জিনি এসে বলে তোমার যে কোনো 5টা ইচ্ছে বলো, আমি পূরণ করে দেব, শুধু মৃতকে জীবিত আর তোমার ভবিষ্যৎ বদলাতে পারবো না। তখন আমরা দেখতে পাই সে সবগুলো ইচ্ছেই নিজের জন্য চায়। সে তখন ওই শপিং মলের ম্যানেজার হয়ে যায় আর নিজের বসের ওপর রেগে গিয়ে কথা বলতে থাকে, কারণ সে এখন তার উপরের পর্যায়ে আছে। কায়ং জিনির কাছে এটা শুনে সে মলে আসে। কায়ং তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে তুমি গাড়ির তেল বদলানোর জন্য আসছো না কেন? মহিলাটি বলে গাড়ির তেল কি বদলাবো, আমি ভেবেছি গাড়িটাকে বদলে দিব। জিনি তখন বলে দেখতে পেলে সে সবকিছু নিজের জন্য চেয়েছে। মানুষ তার উপর সবসময় একটা মুখোশ পরে রাখে। কায়ং বলে মিঞ্জু এরকম না। জিনি তখন বলে এই মিঞ্জুটা আবার কে? তখন আমরা দেখতে পাই মিঞ্জু হচ্ছে গ্রামের মেয়ে যে শহরে আসে পড়াশোনা করার জন্য। ক্লাসের সবাই তাকে নিয়ে তামাশা করছিল। পিছন থেকে কায়ং সেটা দেখে ও তাকে নিয়ে তামাশা করতে না করে, কিন্তু মেয়েগুলো তা শোনে না। এরপর মেয়েগুলো ওয়াশরুমে গেলে কায়ং বাইরে কেরোসিন তেল ঢেলে দেয়। আগুন সামনে নিয়ে বলে যদি তোমরা আর কখনো মিঞ্জুকে ডিস্টার্ব করো তাহলে আমি তোমাদের এভাবেই পুড়িয়ে মারবো, আর এটাই তোমাদের মাঝখানে আমার একটা নিয়ম। তারা সবাই ভয় পেয়ে বলে ঠিক আছে। তারপর কায়ং মিঞ্জুকে ছাদে নিয়ে বলে আজ থেকে আমি তোমার বান্ধবী, তোমার কাছে অন্য আর কোনো অপশন নেই। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো। এরপর থেকে সে মিঞ্জুকে পড়ালেখা থেকে শুরু করে ডাক্তার হওয়া পর্যন্ত অনেকভাবে থ্রেট দিতে থাকে, আর মিঞ্জুও ভয়ে ভয়ে সব কিছু করে। সাংহোকে দেখি আমরা, তার অ্যাসিস্ট্যান্ট তাকে জানিয়ে দেয় যে মলের ওই মহিলা তার উইশ ইবলিশকে বলে দিয়েছে। সাংহো বলে তাহলে এজন্যই কায়ং আমার পাখা থেকে পালক নিয়েছিল। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় জিনি এক দোকানের সামনে বসে গেম খেলছিল।
সে তার কয়েন নিচে ফেলে দিলে সেটা তোলার জন্য নিচু হয়ে কয়েনটা খুঁজছিল। তখনই কেউ একজন তার সামনে সিগারেট ফেলে। সে তাকে ডাক দিয়ে বলে, হে মানুষ, পৃথিবীর উপর একটু তো রং করো, এটা তুলে ফেলে দাও। সে লোকটা তখন তার সাথে বেয়াদবি করতে শুরু করে। জিনি রেগে গিয়ে সেডিকে ডাক দেয়। সেডি এসে কি হয়েছে জানতে চাইলে জিনি বলে, আমার কিছু কয়েনের প্রয়োজন আর তাকে সাহায্য করতে হবে। সেডি জিনিকে কিছু পয়সা দিয়ে দিলে সে গেম খেলতে ব্যস্ত হয়ে যায়। আর এদিকে সেডি লোকটিকে তার আসল রূপে এসে ভয় দেখাতে শুরু করে। লোকটি তো সেডিকে এই প্যান্থারের অবস্থা দেখে ভয় পেয়ে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে যায়। পরবর্তী সিনে আমাদের দেখানো হয় সেডি আর সাংহের অ্যাসিস্ট্যান্ট গোপনে রিলেশন করত। তাদের কথা কেউই জানতো না। এরপর সেডি জিনির সাথে দেখা করে। সেডি তাকে বলে, আমি আপনার মালিক অর্থাৎ কায়ংয়ের ব্যাপারে খোঁজখবর নিয়েছি। গ্যারাজ তো তার একটা বিজনেস মাত্র, সে তো অন্য কিছু করে। আর 4 তারিখ সবসময় তার গ্যারাজ বন্ধ থাকে। সে মনে করে 4 তারিখ মানে হচ্ছে মৃত্যু। তার গ্রানি নাকি তাকে এটা বলেছে। তাই সে প্রতি মাসের 4 তারিখ স্কাই ড্রাইভিংয়ের জন্য যায়, 14 তারিখ হাইকিংয়ে যায় আর 24 তারিখ অন্য কিছু করে। আর প্রতি বুধবার সে গামজাতাং খেতে যায়। শুধু এসব কিছু না, সে আরও অনেক কিছু প্ল্যান করে রেখেছে। কফিন তৈরি করার জন্য নিজের একটা কফিন গ্যারেজ তৈরি করেছে। সে সেখানে নিজের আর গ্রেনির জন্য কফিন তৈরি করে। জিনি তখন বলে, কায়ংকে অনেক বছর বাঁচাতে হলে গ্রেনিকে অনেক বছর বাঁচাতে হবে। এই জন্য জিনি গ্রেনির কাছে গিয়ে গ্রেনিকে অনেকভাবে সেবা যত্ন করতে থাকে। গ্রেনি যা বলে সে সেই কাজগুলো মনোযোগ দিয়ে করতে থাকে। অনেকগুলো কাজ করার পর সেডি এসে বলে, আমি আপনার মালিক সম্পর্কে কিছু কথা বলবো। সে আমাকে জিজ্ঞাসা করছিল আমার সাথে 983 বছর আগে তার দেখা হয়েছিল কিনা। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তার কি সব মনে পড়ে গেছে নাকি। কায়ং বলে, না, তবে তোমার মালিক আমাকে বলেছে 983 বছর আগে নাকি আমি তার সাথে দেখা করেছি। আমার জানতে ইচ্ছে হচ্ছে আমি কিভাবে মারা গিয়েছিলাম। জিনি তখন বলে, সে শুধু জানতে চায় সে কিভাবে মারা গিয়েছে, আর আমি তার জন্য আফসোস করে করে মরছি। আমি শুধু এটা জানতে চাচ্ছিলাম যে সে মরার সময় অন্যের ইচ্ছা পূরণের জন্য আফসোস করছিল কিনা। তারপর সেডিকে বলে, তুমি ভুলেও তাকে কথা কখনোই বলবে না যে সে সবসময় সৎ ইচ্ছা চেয়েছিল আর সকল জন্মে সে ভালো কাজ করার জন্য মারা গিয়েছে। সেডি বলে, না না না, আমার আর বলতে হবে না, আপনি নিজেই বলে দিয়েছেন। পিছন ফিরে জিনি কায়ংকে দেখে অবাক হয়ে যায়। জিনি কায়ংকে জিজ্ঞাসা করে, তুমি কি সব কথা শুনে ফেলেছো? কিন্তু কায়ং সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই কায়ং ডাক্তারের কাছে এসেছে। সেখান থেকে এসেই সে শপিং করতে চলে যায়। শপিং শেষ করে এসে সে জিনির সাথে খাবার খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে আসে। সেখানে গিয়ে খাবার খেতে খেতে জিনি বলে, আচ্ছা তুমি যে ডাক্তারের ওষুধ খাচ্ছ এগুলো খেয়ে কি তোমার ভালো লাগছে? কায়ং জানায় সে শুধু নানির কথা রাখতে গিয়ে ওষুধগুলো খাচ্ছে। কায়ং বলে, কেন, আমাকে সুস্থ করার জন্য তোমার অনেক ইচ্ছে? মারতে খুবই মন চাচ্ছে আমাকে? জিনি তখন বলে, আরে না না, সেই রকম কিছু না। তুমি যেহেতু এখন অসুস্থ তাহলে বলো তোমার কোথায় ঘুরতে যেতে ইচ্ছে করছে। ঠিক তখন কায়ং দূরে বাইরে একটা বড় টাওয়ারের দিকে তাকিয়ে থাকে। জিনি বলে, আমি নিয়ে যাব, সমস্যা নেই, তবে তোমাকে একটা কথা দিতে হবে, তুমি আমাকে ধাক্কা দিবে না। তারপর শহরের সবচেয়ে উঁচু টাওয়ারে জিনি কায়ংকে নিয়ে যায়। কায়ং তখন বলে, এখানে তো কোনো সিসিটিভি ক্যামেরা নেই না? জিনি বলে, না না, এখানে কোনো ক্যামেরা নেই। কায়ং বলে, জায়গাটা অনেক সুন্দর। এরপর জিনিকে বলে, যদিও তুমি একটা জিন, তারপরও আমি তোমাকে আজকাল পছন্দ করতে শুরু করেছি। এটা শুনে জিনি অবাক হয়ে যায়। বলে, তুমি আমাকে পছন্দ কেন করো? আমি এসব কথা তোমার কাছ থেকে কখনো শুনতে চাইনি। কায়ং বলে, কারণ তুমি আমার গাড়ির মতো, আমার পাখার মতো, আমাকে যে কোনো জায়গায় নিয়ে যাও। তুমি মিঞ্জুর মতন, তুমি নানির মতন, তুমি আমার গ্যারেজের মতো। জিনি বলে, আচ্ছা আচ্ছা হয়েছে, তোমার পছন্দের তালিকায় কী কী আছে? কায়ং তখন অনেক কিছুই বলতে থাকে, শুধু জিনির নাম নেয় না। জিনি তখন বলে, তুমি অনেক কিছুই বললে, আমার নাম নিলে না, তার মানে তুমি আমাকে পছন্দ করো না। আচ্ছা যাই হোক, তোমাকে একটা ম্যাজিক দেখাই। এটা বলেই শহরের সকল বাতি অন্ধকার করে দিয়ে সে পুরো আকাশের চাঁদে শহরটা ঝলমল করে দেয়। এরপর বলে, দেখো আকাশটা এখন কত সুন্দর দেখাচ্ছে। কায়ং তখন তার বান্ধবীর কথা মনে করতে থাকে। তার বান্ধবী বলেছিল, কোনো ছেলে যদি তাকে 4 তারার কথা বলে তার মানে তাকে সে কিস করতে চায়। সে তখন জিনিকে বলে, তুমি চাইলে করতে পারো। জিনি বলে, কি করতে পারি? কায়ং বলে, আমাকে কিস করতে পারো। জিনি বলে, আমি এসব কিছু মিন করিনি। কায়ং বলে, ঠিক আছে, তাহলে তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে কিস করছি। মানুষ বলে কিস করলে নাকি কীরকম অনুভূতি হয়, আমি সেই অনুভূতিটা ফিল করতে চাই। এটা বলেই তাকে কিস করে। তারপর ছেড়ে দিয়ে বলে, কই, আমার তো কোনো অনুভূতি ফিল হলো না। জিনি তখন বলে, তোমার অনুভূতি ফিল হবে না, আমি তোমাকে কিস করলে তবে তোমার অনুভূতি ফিল হবে। এটা বলেই তাকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়। জিনির কিস করার সময় পুরো শহর আলোকিত হয়ে যায়। আলোয় ঝলমল করতে থাকা শহরে কায়ং যেন নিজেকে হারিয়ে ফেলে। কায়ং জিনিকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে দেয়।
আর এখানে শেষ হয় জিনি মেক এ উইশের 3য় পর্ব। তো চতুর্থ এপিসোডের প্রথমেই আমরা দেখতে পাই কায়ং ও জিনি যে টাওয়ারের উপরে কিস করছিল সেখানকার সিকিউরিটিরা বলছে যে কেউ তাদের সিকিউরিটি সিস্টেম হ্যাক করার চেষ্টা করছে। তাদের সন্দেহ হয়তো রাশিয়া বা উত্তর কোরিয়া এটা করার ট্রাই করছে। আমরা দেখি হ্যাকার আর কেউ না, আমাদের নায়িকা কায়ং। আসলে ওই টাওয়ারে ক্যামেরা লাগানো ছিল। কায়ং তাদের সিস্টেম হ্যাক করে তাদের কিস করা ভিডিওটি ডিলিট করে দেয়। পরের দিন জিনি কায়ংয়ের থেকে লুকিয়ে বাইরে যাচ্ছিল। কায়ং জিনিকে দেখে বলে চলো কিস করি। জিনি বলে আমার তো পেঁয়াজ খেতে কাজ আছে বলে সে গায়েব হয়ে যায়। জিনি পেঁয়াজ লাগাচ্ছে তখন কায়ং এসে বলে পেঁয়াজ লাগানো হয়ে গিয়েছে, এবার চলো তাহলে কিস করি। বেচারা জিনি বলে আমার প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। এরপর সেখান থেকেও গায়েব হয়ে যায়। রাত্রে কায়ং বাসায় ফিরে গ্যারেজে গিয়ে জিনিকে খুঁজতে থাকে। সেখানে একটা কফিনের ভেতর সে জিনিকে খুঁজে পায়। কায়ং বলে তুমি যথেষ্ট আরাম করেছো, এবার চলো আমরা কিস করি। জিনি তাকে থামতে বলে কিস কি কোনো চকলেট নাকি যে যখন মন চায় খেয়ে ফেললাম? তুমি তো লাইফে অনেক নিয়ম মেনে চলো তাই না? কিস করারও কিছু নিয়ম আছে। কায়ং কিসের নিয়ম জানতে চাইলে জিনি বলে কিসের জন্য আবহাওয়া অনেক বেশি জরুরি, বৃষ্টি হতে হয়। কায়ং বলে কিন্তু আগের রাত্রে তো কোনো বৃষ্টি হচ্ছিল না। জিনি বলে ওইটা তো প্রথম কিস, হয়ে গিয়েছে কোনোভাবে। আর হ্যাঁ, বৃষ্টির সাথে কিছু ড্রিঙ্কসও প্রয়োজন, এগুলো ছাড়া নাকি জিনি কিস করবে না। কায়ং তখন জিনিকে কফিনে আটকেই চলে যায়। পরের সিনে আমরা দেখি কায়ংয়ের ক্লাসমেট খবিয়ংকে। একজন তাকে এসে বলে দেখো কায়ং তার কত দামি ব্র্যান্ডের ব্যাগটা নিচে ফেলে রেখেছে। তখন ব্যাংকের ম্যানেজার 2টা কোল্ড কফি এনে দিতে বলে। ম্যানেজার কায়ংকে বলে আপনার একটা রিটায়ারমেন্ট ফান্ড খোলা উচিত, যাতে আপনার বয়স হলে আপনি জীবনের শেষ সময়টা ভালোভাবে কাটাতে পারেন। কায়ং বলে এত বছর আমি এমনিও বাঁচব না। তার ফ্রেন্ড মিনজি বলে আসলে কায়ং কালকে থেকে আজকে বেঁচে থাকাকে বেশি প্রাধান্য দেয়। তখন কায়ংয়ের ক্লাসমেট কফি নিয়ে আসে। রাত্রে আমাদের একটা পরিবার দেখানো হয়। একজন এসে বলে আপনাদের বাড়ি রেডি আছে, আপনারা চাইলে যে কোনো সময় আসতে পারেন। এখানে আমরা তাদের সাথে থাকা বাচ্চার গলায় একটি আংটি দেখি যা হালকা জ্বলতে থাকে। পরের দিন জিনি নাকে নাক ঘষা লোকটার মেয়ে এসে বলে বাবা আমাদের ক্লাসে একটা নতুন ছেলে এসেছে, ও দেখতে অনেক কিউট। তখন লোকটি বলে ছেলেটি কে, যাকে আমার মেয়ে অনেক বেশি পছন্দ করেছে? মেয়েটা বলে বাবা ছেলেটিকে দেখে মনে হলো ওরা অনেক বড় লোক। আমি জিজ্ঞাসা করলাম কোথায় থাকো? ছেলেটি বলল নতুন বাড়িতে। তখন তার বাবা বলে ও আমাদের বাড়ির পাশে যে নতুন বাড়ি হয়েছে। তার বাবা বলে ও তাহলে তো আমাদের প্রতিবেশী, তো প্রতিবেশীদের তো মিষ্টি খাওয়াতে যেতে হয়। তারপরের দিন জিনি টিভিতে কিসের একটা সিন দেখে যেখানে বৃষ্টি হচ্ছিল। জিনি বলে ও বৃষ্টির সময় তাহলে আসলেই কিস হয়, আমি তো এমনি বলেছিলাম। তখন এই গ্রেনি এসে বলে বলো তো কালকের ওয়েদার কেমন থাকবে? জিনি বলে আমি কিভাবে জানবো? গ্রেনি বলে আরে তুমি মাছের মতো লাফাচ্ছ কেন? তখন স্পিকার থেকে বলে কালকে ওয়েদার ভালো থাকবে, আকাশ পরিষ্কার থাকবে। গ্রেনি জিনিকে বলে তুমি ওকে যা খুশি তা জিজ্ঞাসা করতে পারো। এরপর জিনি বলে কায়ং কি সব থেকে বেশি জিজ্ঞাসা করে? স্পিকার থেকে বলে কায়ং বৃষ্টি হওয়ার জন্য মন্ত্র জানতে চায়, আর ঠোঁট নরম করার জন্য লিপ বাল্ম কোনটা ভালো হবে। তখন জিনি বলে এই মেয়ে তো পুরো পাগল হয়ে গেছে কিসের জন্য। এরপর কায়ং সেডিকে বলে খোঁজ করো এই সপ্তাহের মধ্যে কোন দিন বৃষ্টি হবে। সেডি খুশি হয়ে বলে এই সপ্তাহে আকাশ একদম ক্লিয়ার থাকবে, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কায়ং রেগে গিয়ে বলে সামনের সপ্তাহে? সেডি বলে হ্যাঁ সামনের সপ্তাহে হবে, শুধু সোমবার ছাড়া। কায়ং বলে সোমবার কেন হবে না? সেডি বলে তাহলে এখন আমি বৃষ্টি আকাশ থেকে নামাবো নাকি? কায়ং বলে তুমি পারবে এটা করতে? সেডি বলে না, আমি তো শুধু বৃষ্টি পড়ার জন্য দোয়া করতে পারি। কায়ং গাড়ির কাছে নিজেকে দেখে বলে আজকে আমাকে অনেক সুন্দর লাগছে। জিনি সেখানে আসলে কায়ংকে এভাবে দেখলে দৌড় দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর কায়ং ছুরিতে নিজেকে দেখে আর বলে আমি অনেক সুন্দর। জিনি এটা দেখে আবারও দৌড়ে চলে যায়। সেডি বলে আসলে সাইকোরা নিজেকে অনেক ভালোবাসে। তখন জিনি বলে আমি তো ভেবেছিলাম আমি ওকে সুন্দর বানিয়ে ফেলেছি, আসলে আমার কিসটাই এত সুন্দর ছিল। তখন সেডি বলে কি, আপনি 1000 বছর পর কিস করেছেন, কিস করার আগে আপনার দাঁত পরিষ্কার করেছেন? অনেক গন্ধ এসেছে নিশ্চয়ই। একথা শুনে জিনি মিনজির ডেন্টালে যায় দাঁত পরিষ্কার করতে। কাজ শেষে মিনজি জিনির থেকে টাকা চাইলে জিনির কাছে টাকা না থাকায় সে বলে সে কায়ংয়ের পরিচিত। তখন মিনজি বলে তোমার লজ্জা করে না কায়ংয়ের কথা বলে তুমি ফ্রিতে কাজ করাচ্ছ? এরপর মিনজি জিনিকে নিয়ে কায়ংয়ের কাছে আসে। মিনজি এসে কায়ংকে বলে জিনি ফ্রিতে কাজ করিয়েছে কায়ংয়ের কথা বলে, আর ওর নিজের কোনো আইডি কার্ডও নেই। মিনজি বলে মাথা দিয়ে না, মন থেকে ভেবে দেখিস,
ঠিক আছে, ছেলেটা হিরোর মতো দেখতে, কিন্তু যদি ভিলেন হয় ওর চেহারা দেখে কিন্তু গলিস না, আমার তো ওর নিয়ত ঠিক লাগছে না। মিনজি চলে গেলে জিনি বলে, আসলে বৃষ্টির আবহাওয়া তো, তাই আমি দাঁত পরিষ্কার করতে গিয়েছিলাম। কিন্তু কায়ং জিনিকে ইচ্ছে মতো মারে। মার খাওয়ার পর জিনি গাড়িতে ক্যান খায় আর গাড়ির স্টিয়ারিং ঘুরাতে থাকে। তখন কায়ংয়ের দোকানে দুজন পুলিশ আসে। তারা কায়ংকে বলে তাদের গাড়ির চাকা চেক করতে। কায়ং পুলিশকে দেখে জিনি যেই গাড়িতে ছিল তার ইঞ্জিন চালু করে দেয়। পুলিশরা এসে জিনিকে ধরে নিয়ে যায়। আসলে জিনি যে ক্যান খাচ্ছিল তাতে অ্যালকোহল ছিল আর গাড়ির ইঞ্জিনও চালু ছিল। এরপর আমরা দেখি কায়ংদের গ্রামে একটা ফেস্টিভ্যাল চলছে। মোটামুটি গ্রামের সবাইকেই এখানে দেখতে পাই। পরের সিনে আমরা জিনিকে দেখি পুলিশ থানায় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু জিনি আরবিতে কথা বলতে থাকে। জিনি ভেবেছিল সে বুঝাবে যে সে কোরিয়ান জানে না, তাহলে পুলিশ তাকে ছেড়ে দিবে। তখন সেখানে থাকা একজন পুলিশ আরবিতে তাকে জিজ্ঞাসা করলে সে জাদু করে সবাইকে পোজ করে দেয়। সেরি আসলে ব্যাপারটা সেরির উপর ছেড়ে দিয়ে সেখান থেকে জিনি চলে যায়। জিনি এরপর গ্র্যানির সাথে সেই ফেস্টিভ্যালে যায়। তখন জিনি বলে, গ্র্যানি, তোমার কালো ভেড়ার দুধ খাওয়া উচিত, এতে অনেক বছর বেঁচে থাকতে পারবে। গ্র্যানি বলে, আমার কাছে এত টাকা নেই, যদি তোমার কাছে থাকে তাহলে তুমি কিনে নিয়ে আসো। গ্র্যানি চলে গেলে জিনি একজন লোককে জিজ্ঞাসা করে, আচ্ছা শুনেছি আজকে আতশবাজি ফুটানো হবে, এটা কোথায় হবে আর কিভাবে দেখব? তখন লোকটি একটা জায়গা দেখিয়ে দেয় আর বলে সেখানে হবে সন্ধ্যার পর। আমরা দেখি সে লোকটি জিনির সেই ক্লিপটি নিয়ে চলে যায়। তখন লোকটি ক্লিপটি বের করে বলে, ছেলেটাকে দেখে তো ভেবেছিলাম অনেক বড় লোক, কিন্তু ও তো একটা ফকির। তখন তাদের মতো আরেকটা চোরের গ্রুপ এসে বলে, কি ব্যাপার, তোমরা আমাদের এলাকায় কি করছো? এখানে এক কথায় দুই গ্রুপের মাঝে মারামারি লাগতে গেলে জিনি এসে তার ক্লিপটি নেয় আর বলে, এবারের মতো বেঁচে গেলাম, না হলে আমাকে কায়ং মেরেই ফেলতো। তারা সবাই জিনিকে মারতে গেলে তাদের হাতে থাকা অস্ত্র সব বেঁকে যায়। তারপর জিনি জাদু করে সবার হাতে ফুল দিয়ে দেয় আর সবাই ফুল দিয়েই মারামারি করতে থাকে। সিনটা খুবই বেশি ফানি ছিল। তারপরে আমরা দেখি আতশবাজি ফোটানো হচ্ছে। সেখানে কায়ংয়ের নামও লেখা ছিল। মিনজি এটা দেখে বলে, ওর কাছে টাকা ছিল, তাহলে আমাকে টাকা দিয়ে দিলেই হতো। আসলে মিনজি এখানে জিনির কথা বলেছিল। কায়ং তার নাম লেখা দেখলে তেমন একটা পছন্দ করে না। তখন সেখানে আমরা সেই বিজনেসম্যান সাংহোকে দেখতে পাই। সে কায়ংকে বলে, তোমার আর আমার চিন্তা ভাবনা এক। যাই হোক, শহরের সবাই ব্যস্ত, আমরা এখন একটু শান্তিতে কথা বলতে পারবো। কায়ং বলে, কি বলবে? তবে তোমার পাখা আমি দিব না। সাংহো হেসে বলে, তুমিই রাখো। কায়ং বলে, আচ্ছা তুমি আসলে কি? সাংহো বলে, আমি একজন ফেরেশতা। তখন কায়ং বলে, আমার একটু সন্দেহ ছিল, কারণ তোমার পাখা কালো। যাই হোক, তুমি গরিবদের খাবার দাও, কিন্তু সেই খাবার খেয়ে তারা মরে যায় কেন, বিশেষ করে বৃদ্ধরা? সাংহো বলে, যারা মৃত্যুর দরজায় থাকে আমি তাদেরকে সাহায্য করি। আসলে সাংহো হচ্ছে মৃত্যুর ফেরেশতা। কায়ং বলে, যাই হোক, তুমি আমার পিছু নিচ্ছ কেন? সাংহো বলে, সৃষ্টিকর্তার আদেশ আছে, যিনি যখন কোনো মানুষের সামনে মাথা নত করবে তখন সাংহো যেন জিনির মাথা কেটে ফেলে। সাংহো এই কাজে কায়ংয়ের সাহায্য চায়, কিন্তু কায়ং তাকে না করে দেয়। কায়ং বলে, অনেক দেরি হয়ে গিয়েছে, তাছাড়া আমি জিনির মালিক, এই জন্য জিনির সাথে কি করা প্রয়োজন সেটা আমিই করব। সাংহো তার অফিসে চলে আসে। তার অ্যাসিস্ট্যান্ট কিছু বই আনলে সেগুলো সে রাগে ফেলে দেয় আর ভাবতে থাকে, না জানি কায়ং বাকি দুইটি ইচ্ছে কি চাইবে। জিনিকে দেখি আমরা একটা ছেলের সাথে বসে গেম খেলছিল। জিনি বাচ্চাটাকে বলে, আজকের আতশবাজি দেখেছো? আমি করেছি। বাচ্চাটা বলে, আমিও তো বলি, কোন গাধাটা এই কাজ করেছে? তখন সেখানে মিনজি আসে। মিনজি জিনিকে নিয়ে একটা রেস্টুরেন্টে যায়। সেখানে তো ড্রিঙ্কস করে মিনজি পুরোই মাতাল হয়ে যায়। কায়ং সেখান থেকে মিনজিকে নিয়ে যায়, কিন্তু জিনির কাছে টাকা না থাকায় সে বিল দিতে পারে না। সেখানকার মালিক তখন ফোন বের করলে জিনি নিজেই পুলিশকে কল করে আর বলে, আমি গ্রেফতার হতে চাই। তারপর কায়ং তাকে জেল থেকে বের করে আনে। কায়ং জিনিকে বলে, বিল কেন দিলে না? জিনি বলে, সব খাবার তো তোমার ফ্রেন্ডই খেয়েছে, আমি কেন বিল দিব? তখন কায়ং বলে, আমাকে ডেকেছো কেন? তোমার ভাইকে তুমি ডাকো নাই কেন? সে এসে তোমাকে ছাড়িয়ে নিয়ে যেত। তখন জিনি বলে, তুমি ভুল ভাবছো, আমরা দুজন একদমই আলাদা, আমাদের মধ্যে কোনো মিল নেই। কায়ং বলে, মিল তো আমাদের মধ্যেও নেই। তখন জিনি বলে, ইসরায়েল আর আমার মধ্যে অনেক বড় যুদ্ধ হয়েছিল। কায়ং যুদ্ধের কারণ জানতে চাইলে জিনি বলে, সৃষ্টিকর্তা ফেরেশতাদের নূর দিয়ে বানিয়েছে আর জিনদের ধোঁয়াহীন আগুন দিয়ে। কিন্তু জিনিরা নিজেদেরকে নিয়ে অহংকার করে এবং তারা নিজেদেরকে সৃষ্টিকর্তা থেকেও বড় মনে করতে থাকে। সৃষ্টিকর্তা তখন ফেরেশতাদের হুকুম দেয় আমাদের শেষ করার জন্য। ফেরেশতারা নিচে এসে সব জিনদেরকে মারতে থাকে। যেখানে ফেরেশতা সাংহো অর্থাৎ ইসরায়েল সবার প্রধান ছিল। যুদ্ধ প্রায় 300 বছর ধরে চলে, যেখানে আমার অনেক ভাই মারা গেছে। কায়ং বলে, তুমি আর তোমার ভাইয়েরা হার মেনে নিয়েছো। জিনি বলে, ভাইদের সাথে আর দেখা হলো কই? সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়ার ফলে আমাকে জাহান্নামে পাঠানো হলো, আর তারপর 1000 বছর চিরাগে বন্ধ ছিলাম। তখন কায়ং বলে, তাহলে তোমার বাকি ভাইয়েরা কোথায়? জিনি বলে, জানি না, হয়তো কেউ আংটি, চিরাগ বা কোথাও বন্দি রয়েছে, কেউ ফুলের বাগানের হেফাজত করছে,
কেউ হয়তো বা বৃষ্টি করাচ্ছে। তখন কায়ং বলে তোমার ভাই বৃষ্টি করাতে পারে? জিনি অবাক হয়ে যায়। কায়ং বলে আমরা তোমার ভাইকে খুঁজে বের করতে পারি। জিনি বলে ও কোথায় থাকে আমি তা জানি না। তখন জিনি বলে আমাকে সেরি ডাকছে, এটা বলে সে চলে যায়। জিনি সুন্দর একটা জায়গায় এসে সেখানে রিল্যাক্স করে। তারপরের দিন কায়ংয়ের দোকানে একজন কাস্টমার এসে তার কাজের কমপ্লেন করতে থাকে। সে কায়ংয়ের সাথে খারাপ ব্যবহার করছিল। তখন সেরি সেখানে আসে। সে একটা লিকুইড খেয়েছিল যার জন্য মুখ থেকে বুদবুদ বেরোচ্ছিল। কায়ং সেরির সাথে কথা বলছিল, কিন্তু লোকটি সেরিকে দেখতে না পেয়ে ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। আমরা সেই মেয়েটিকে দেখি যে এখন ম্যানেজার। সে একজন স্টাফকে বকতে থাকে। তখন মেয়েটি বলে সে অসুস্থ। ম্যানেজার বলে অসুস্থ দেখে ফ্রিতে তোমাকে বেতন দিব নাকি? একজন এসব ব্যবহার দেখে চাকরি ছেড়ে দেয় আর বলে ম্যানেজার হয়ে গিয়েছো বলে কি হাওয়াতে ভাসছো নাকি? আসলে তুমি ম্যানেজার হওয়ার যোগ্যই না। আমরা জানি না তুমি কিভাবে টাকা পাচ্ছ। আমাদের বোকা মনে হয় তোমার। তখন সে মেয়েটি কান্না করে আর ভাবে আসলে আমার বয়স অনেক বেশি। এই বয়সে আমার ম্যানেজার হওয়া উচিত হয়নি। তখন সে জিনির কাছে নিজের দ্বিতীয় ইচ্ছে চায়। সে বলে আমাকে 20 বছর আগে থেকে ব্রাঞ্চ ম্যানেজার বানিয়ে দাও। সেভাবে তখন তার কাছে অনেক টাকাও থাকবে। তখন জিনি তাকে আবার 20 বছর আগে নিয়ে যায়। আমরা দেখি সেই বাচ্চার বাবাকে, যারা নতুন এখানে এসেছে। সে কায়ংকে বলে তুমি এখনো গ্রিন টি খাও? কায়ং বলে হ্যাঁ, কারণ আমি সাইকোপ্যাথ। লোকটি বলে তুমি একদমই চেঞ্জ হওনি। আমি ভেবেছি তুমি আমাকে জিজ্ঞেস করবে যে আমি এখানে কি করছি। আমি আমার ছেলে এবং বউয়ের সাথে এখানে থাকি। যদি সময় পাও তাহলে আমার বাসায় এসো। আমি তোমার জন্যই এই ঠিকানা পেয়েছি। কায়ং বলে আমার তো ঠিক মনে পড়ছে না আমি কবে তোমাকে এই ঠিকানার কথা বলেছি। লোকটি বলে এমন কতই মানুষ আছে যারা সায়েন্স এবং টেকনোলজি পরে গ্যারেজ খুলে বসে। তো তোমার ব্যবসা কেমন চলছে? আমরা জিনিকে দেখি যে 20 বছর আগে চলে যায়। তখন সে ছোট কায়ংকে বলে এইসব জিনিস দিয়ে খেলো না। আর এসব স্মৃতি কায়ংয়ের মনে পড়তে থাকে। তখন জিনি পাথর ধরে টান দিলে কায়ং জিনিকে পাথর দিয়ে মাথায় মারে। আর এদিকে বড় কায়ং না করতে থাকে। রাতে সেডি জিনিকে বলে একজন লোক এসে কায়ংকে বলে তুমি তো আগের মতোই আছো। আর এটা বলে হাসাহাসি করছিল। সেডি বলে আচ্ছা আপনার মাথাকে ফাটিয়েছে? জিনি বলে আর কে? 20 বছর আগের কায়ং আরও বেশি সাইকো ছিল। তখনই বাইরে বৃষ্টি পড়তে থাকে। আমরা কায়ংকে দেখি ব্রাশ করতে, কারণ কায়ং জিনিকে কিস করার জন্য প্রস্তুত হচ্ছিল। তারপর সে 18,000 ইয়েনের অনেক মদ কিনে। বাসায় এসে জিনিকে কোথাও পায় না। বৃষ্টি থেমে যাওয়ার পর সে জিনিকে পায় আর বলে আমি তোমাকে সব জায়গায় খুঁজেছি, তুমি তো কোথাও ছিলে না। তখন জিনি বলে প্রথমে তো আমার মাথা ফাটিয়েছো, তারপর একটা ছেলের সাথে হেসে হেসে গ্রিন টি খেয়েছো। তখন সেখানে সেই কুকুরটি এসে কায়ংকে দেখে চিল্লাতে থাকে। কায়ং সেখান থেকে চলে গেলে জিনি কুকুরটিকে একটা জায়গায় এনে বলে তোমার 3টি ইচ্ছার কথা বলো। মৃত মানুষকে ফিরিয়ে আনতে পারবো না আর তোমার ভবিষ্যৎ বলতে পারবো না। জিনি আরও বলে প্রথমে সব কুকুরকে না করে দাও, যাতে তারা কায়ংকে দেখে আর না চিল্লায়। যদি চিল্লায় তাহলে তাদেরকে বিড়াল বানিয়ে দেব। এসব কথা সেডি কুকুরকে বুঝিয়ে দেয়। এরপর আমরা রাস্তায় একজন সুন্দর ছেলেকে দেখতে পাই, যাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়। কিন্তু ছেলেটি কুকুরের মতো ব্যবহার শুরু করে দেয়। আসলে এটা সেই কুকুরটা যে তার উইশের মাধ্যমে এমন হয়ে গিয়েছে। আমরা কায়ংকে দেখি তার কফিন গ্যারেজে কাজ করতে। তখন গ্রেনি ফোন দিয়ে বলে কায়ং তুমি কি তোমার ওষুধ ঠিকমতো খাচ্ছ? কায়ং বলে আপনার সামনেই তো প্রতিদিন খাই। গ্রেনি বলে তোমার কি কোনো ইচ্ছা আছে? থাকলে বলো আমার কাছে। তখন কায়ং বলে কেন গ্রেনি, কি হয়েছে? গ্রেনি বলে তুমি ডায়েরিতে এসব কি লিখে রেখেছো? কায়ং বলে আপনি ডায়েরির লেখাগুলো দেখতে পাচ্ছেন? কায়ং জিনিকে বলে তোমার জাদু তোমার মতোই ফালতু। ডায়েরি আর কলম রাখার জন্য সুরক্ষিত একটা জায়গা লাগবে। এরপর কায়ং জিনির চেরাগে যায় তার প্রয়োজনীয় জিনিস লুকাতে। তারপর কথায় কথায় কায়ং বলে আমার সাংহকে একদমই পছন্দ না, তুমি ওর কাছে হেরে যেও না। জিনি বলে তুমি আমার পক্ষ নিয়েছো। কায়ং বলে কেন, আমি নিতে পারি না? জিনি বলে না, যদি তুমি এমন করো তাহলে আমি তোমাকে কিভাবে মারবো, আজব লাগবে না? কায়ং বলে আমরা দুজনেই আজব। তারপর কায়ং তার জিনিসগুলো এনে সেখানে সাজাতে থাকে। তখন গ্রেনি চেরাগটি হাতে নেয়, কিন্তু কেউ তাকে ডাক দিলে সে চেরাগটি ফেলে যায়, যার ফলে সেখানে কায়ংয়ের উপর জিনি পড়ে যায়। তখন কায়ং বলে গ্রেনি মনে হয় বলেছে বাইরে বৃষ্টি হচ্ছে। কায়ং বলে এখানে মদ আছে? জিনি বলে আমি নিয়ে আসি। এরপর তারা দুজনেই বের হয় মদ আনার জন্য। তখন দেখি গ্রেনি কান্না করছে। কারণ জিজ্ঞাসা করলে একজন বলে যে যার কাছে সে কাঠের কাজ শিখেছে সে লোকটা মারা গিয়েছে আর সে গ্রেনির খুব ভালো বন্ধু ছিল। তখন তারা সেখানে শোক প্রকাশ করতে গেলে কায়ং জানতে পারে তার নানি আরও বেঁচে থাকতে চায়। কায়ং জিনিকে বলে আমি নানি মরে গেলেই মরে যেতে চেয়েছিলাম, কিন্তু নানি লম্বা আর সুস্থ জীবন চায়। তখন জিনি বলে তুমি কি চাও? কায়ং বলে আমি আমার দ্বিতীয় ইচ্ছা চাই। আমি চাই আমার গ্র্যানিকে জাদু করে আমার বয়সী বানিয়ে দাও, আর এটাই আমার দ্বিতীয় ইচ্ছা। আর এখানেই শেষ হয় 4 নম্বর এপিসোডটি। 5ম এপিসোডের শুরুতে কায়ং জিনিকে বলে তুমি আমার গ্র্যানিকে ইয়াং বানাবে 72 ঘন্টা পর। তখন জিনি বলে এখন তোমার ইচ্ছার জন্য আমি অ্যালার্ম লাগাবো নাকি?
কায়ং বাড়িতে এসে গ্র্যানিকে বলে, গ্র্যানি আমরা হাওয়ায় যাব আর আসবো 3 দিন পর। গ্র্যানি বলে, এসব আবার কখন করলে? কায়ং বলে, আমি টিকিট কেটে ফেলেছি, আপনি শুধু আমার সাথে যাবেন। গ্র্যানি বলে, ও মা, তাহলে তো যেতেই হবে, তা না হলে তোমার টাকা নষ্ট হয়ে যাবে। গ্র্যানি পরের দিন সকালে তার ফ্রেন্ডদের বলতে থাকে, আমার নাতনি আমাকে না বলে টিকিট কেটে ফেলেছে, এখন তো আমাকে যেতেই হবে। তখন সবাই কায়ংয়ের প্রশংসা করে। একজন বলে, কবে যাবেন? তখন গ্র্যানি বলে, পরশু। গ্র্যানি বলে, আচ্ছা একটু পর আমি বাজারে যাব, তোমাদের কারো কিছু প্রয়োজন আছে? তখন সেখানে থাকা একটি মেয়ে বলে, না কালকে তো আম্মু চলে যাবে, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে। তখন তার মা বলে, তোমরা তো শুধু আমাকে ডাক্তারের আশেপাশেই ঘুরাবে। অন্যদিকে গ্র্যানিকে দেখো, যে এখন হাওয়ায় ঘুরতে যাবে। এরপর আমরা গ্র্যানির এক বান্ধবীকে দেখি, সে তার ছেলের বউ, মানে আমরা যাকে 20 বছর আগে গিয়ে ম্যানেজার হতে দেখেছি, সে তার ছেলের বউকে বলে, অন্তত কায়ংয়ের গ্র্যানির তো এখন সুখ আছে, তার নাতি তাকে নিয়ে হাওয়ায় ঘুরতে যাচ্ছে। তার ছেলে বউ বলে, তাহলে আপনিও আপনার ছেলের সাথে যান। তখন মহিলাটি বলে, আমি এখন আর যাব না। মহিলার বৌমাকে দেখি, সে তার মেয়ের সাথে দেখা করার জন্য সেখান থেকে চলে যায়। হোস্টেলে গিয়ে মেয়েকে না পেয়ে সে তার মেয়েকে ফোন করে। তখন আমরা তার মেয়েকে দেখি, সে একটি ছেলের সাথে শুয়ে আছে। আর তার মা বলে, তোমার রুমে আমি কি দেখছি এগুলো? আমরা দেখি তার মেয়ের প্রেগনেন্ট টেস্টের কিট, যেটা কিনা পজিটিভ ছিল, কিন্তু তার মেয়ে উল্টো বলে, তুমি আমার রুমে না বলে এসেছো, আবার এসব জিনিস দেখছো, তোমার লজ্জা করে না? তখন আমরা জানি তার মেয়ে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে। তার মা জিজ্ঞাসা করলে বলে, আপনিও তো ডিগ্রি ছাড়াই ম্যানেজার হয়ে গিয়েছেন। মহিলাটি তখন কান্না করতে করতে বলে, যখন আমি একজন সাধারণ কর্মচারী ছিলাম তখন আমার মেয়ে আর আমার মধ্যে কত ভালোবাসা ছিল। যিনি বলে, তুমি চাইলে আগের লাইফে ফিরে যেতে পারবে। তখন সে বলে, আমি যা পেয়েছি তা ছাড়তে পারবো না। যিনি বলে, হ্যাঁ আমি জানি। আমরা কায়ংকে দেখি যে ঘড়ির সেকেন্ড গুনতে থাকে। তখন সে চেরাগে ঘষা দিয়ে বলে, কই আছে যিনি, আসছে না কেন এখনও? যিনি বলে, চলে এসেছি। তখন কায়ং বলে, তুমি কি টাইম দেখো না? 72 ঘন্টা তো হয়ে গিয়েছে। যিনি বলে, তুমিও কি টাইম দেখো না? এখনও 3 সেকেন্ড রয়েছে। 3 সেকেন্ড পর কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছে, মানে গ্র্যানিকে ইয়াং বানানো পূর্ণ হয়। দ্বিতীয় ইচ্ছা পূরণ হলে কায়ং গ্র্যানিকে গিয়ে ডাক দেয়, আর গিয়ে দেখে গ্র্যানি তার মতো ইয়াং হয়ে গিয়েছে। কায়ং বলে, নানি তুমি তো তোমার বয়সে অনেক সুন্দর ছিলে। নানি বলে, কি যে বলো, বুড়ো হলে কি মানুষ আর এত সুন্দর থাকে? তবে তুমি কিন্তু আমার মতোই সুন্দর হয়েছো। তখন গ্র্যানি আয়নার সামনে গিয়ে দাঁড়ালে নিজেকে দেখে বলে, এইটা কি, তোমার ফ্রেন্ড নাকি? কায়ং বলে, আমার তো একটাই ফ্রেন্ড রয়েছে, মিনজি। তখন গ্র্যানি বলে, একে যেন কোথায় দেখেছি। তখন গ্র্যানি নিজেকে চিনতে পেরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর গ্র্যানি উঠে বলে, এই সুন্দর মেয়েটা তো আমি, যার জন্য পুরো এলাকা পাগল ছিল। তারপর আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। এভাবে খুশিতে সে নিজেকে একটু পরপর আয়নায় দেখে আর অজ্ঞান হয়ে যাচ্ছিল। গ্র্যানি ভাবে ওই যে কায়ংয়ের ডায়েরিতে কিছু লেখা দেখেছিল, সেভাবে ওই ডায়েরির কারণে গ্র্যানি ইয়াং হয়ে গিয়েছে। এরপর আমরা সাংহো, মানে মৃত্যুর ফেরেস্তার অ্যাসিস্ট্যান্ট মেয়েটাকে দেখি, যে কাকদের থেকে খবর নিতে থাকে। আমরা ইজেলকে দেখি, সে ব্যায়াম করছিল। তখন মেয়েটি বলে, আপনি ইদানিং অনেক কষ্ট করছেন। সাংহো বলে, আমার পাখা মেললে কাপড় ছিঁড়ে যায়। তখন মেয়েটি বলে, তাহলে কি আপনি কাপড় ছাড়াই উঠবেন এখন থেকে? মেয়েটি বলে, কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও কিন্তু ভালো ছিল। সাংহো বলে, ভালো হলেও যে এর পরিণাম ভালো হবে এমন নাও হতে পারে, আমাদের আরও সতর্ক থাকতে হবে। জিনিকে দেখি, সে ভাবতে থাকে, কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও কি নেক ছিল? তখন সেখানে সাংহো চলে আসে। যিনি বলে, আমার চেরাগে আমার অনুমতি ছাড়া কিভাবে আসলে? এটা কি পার্ক নাকি যে যখন খুশি আসলে আর চলে গেলে? সাংহো বলে, তুমিও তো আমার বিল্ডিংয়ে আমার অনুমতি ছাড়া এসেছো। যিনি বলে, তুমি তো খুশি, কারণ কায়ংয়ের দ্বিতীয় ইচ্ছাও পূরণ হয়ে গিয়েছে, কিন্তু ওর প্রথম ইচ্ছার পরেই আমি চাইলে ওর গলা কেটে ফেলতে পারতাম। বুধবার জন্ম হওয়া বুদ্ধু, যাও এখান থেকে, আমাকে শান্তিমতো বসতে দাও। তখন সাংহো বলে, তুমি তো ভয় পাচ্ছ বৃহস্পতিবারে জন্ম হওয়া শয়তান। যিনি বলে, আমার কথা মতো 3 জন প্রায় পথভ্রষ্ট হওয়ার পথে। সাংহো বলে, কাউকে ইয়াং বানালে আর 20 বছর পিছনে নিয়ে গেলে আর কুকুর মানুষ হয়ে গেলে কী বা করবে? তোমার এসব পদ্ধতি পুরনো হয়ে গিয়েছে। তখন যিনি বলে, তুমি আমার মাথা খাচ্ছ। ইসরায়েল বলে, ওইটা ব্রেন ওয়াশ বলে। তখন বাইরে থেকে সেই কুকুরটি জিনিকে ডাক দেয়। ছেলেটি বলে, আমি তো মানুষ হয়ে গিয়েছি, কিন্তু অভ্যাস এখনও চেঞ্জ হয়নি, আমি কিছুই ফিল করতে পারছি না। আমরা একটি সুন্দর ছেলেকে দেখেছিলাম যে কুকুরের মতো ব্যবহার করছিল, এটা সেই ছেলেটি। আসলে সেই কুকুর ছিল, যার ইচ্ছা যিনি পূরণ করে দিয়েছে। তখন যিনি বলে, আরে ভাই তুমি ঠিকমতো কথা বলতে পারছো না, আবার আমার সাথে ইংরেজি ঝাড়ছো। ছেলেটি বলে, আসলে আমার বাবা ফরেন কুকুর। তখন ছেলেটি বলে, আমাকে আইডি দাও। যিনি বলে, তোমার থেকে কেউ আইডি নিবে না, কারণ এখন থেকে তুমি মানুষের আইডি নিবে। তখন সেই ছেলেটি একদম স্টাইল মেরে দামি গাড়ি করে বের হয়। দুইটি ছেলে তাকে দেখে বলে, কি গাড়ি? সব কুকুরের ওই দিন আসে একদিন। তখন আরেকটা ছেলে বলে, আমার তো মনে হয় লোকটা কুকুরের মতো পরিশ্রম করেছে। ছেলেটি তখন তাদের কাছে গিয়ে বলে, কি রে গলির কুত্তা, তোদের মনে আছে তোরা এখানে একটা কুকুরকে মারতি?
ছেলেগুলো বলে, হ্যাঁ মারতাম। কেন, তুমিও কি মারতে নাকি? এইটা শুনে সে তাদেরকে কুকুরের মতো কামড়ায়। কি আর বলবো, কথায় আছে না, কুকুরকে কি আর মানুষ করা যায়। তো এইরকম হচ্ছে ছেলেটির অবস্থা। তখন সে ছেলেদের টাকা দিয়ে বলে, এই টাকা নাও, আর কুকুরদের বিরক্ত করবে না, যদি করো তাহলে আমি আবার এসে কামড়ে দিব। সাংহোকে দেখি আমরা, তার সিন্দুক থেকে কিছু টাকা নিখোঁজ। যিনি বলে, ছোট বাচ্চা নাকি, সিন্দুকের পাসওয়ার্ড কেউ 1004 রাখে নাকি? আমরা কায়ংকে দেখি সে চুল ওয়াশ করছিল। সে রুমে এসে দেখে তার নানি লেদারের জ্যাকেট নিয়ে গরমের মধ্যে চলে গেছে। তখন আমরা গ্রেনিকে দেখি সে স্টাইল মেরে রাস্তায় হাঁটতে থাকে। কায়ং তার গ্রেনির সামনে আসলে গ্রেনি দৌড় দেয়, কিন্তু আবার কায়ংয়ের সামনে এসে কোমরটা দুলিয়ে বলে, আমার কোমরে এখন আর ব্যথা নেই, দৌড়ালে শ্বাসকষ্টও হয় না। এটা বলে সে আবারও দৌড় দেয়। তখন তার সামনে একটা বাইক আসলে গ্রেনি এক লাফ দিয়ে বাইকের উপর দিয়ে অন্য পাশে চলে যায়। গ্রেনি ছেলেটাকে বলে, বাবা তুমি ঠিক আছো? ছেলেটি বলে, নিজে ইয়াং হয়ে আমাকে বাবা বলছো কেন? গ্রেনি বলে, কি, আমি ইয়াং? এটা বলে সে খুশিতে আবারও দৌড় দেয়। গ্রেনির এসব পাগলামি দেখে কায়ং বলে, এখন আমারও নানির জন্য একটা নিয়ম বানাতে হবে। বাসায় এসে সে গ্রেনিকে বলে, প্রথম নিয়ম হচ্ছে আগের ফোন চালানো যাবে না। গ্রেনি বলে, দেখো আমি নতুন ফোন কিনেছি। দ্বিতীয় নিয়ম হচ্ছে কেউ যদি জিজ্ঞাসা করে কেন এসেছো, তখন কি বলবে? গ্রেনি বলে, বলবো ঘুরতে এসেছি। তৃতীয় নিয়ম হচ্ছে কোথা থেকে এসেছো জিজ্ঞেস করলে কি বলবে? তুমি সোল থেকে এসেছো। আর নাম জিজ্ঞাসা করলে কি বলবে? গ্রেনি বলে, লিমিজুং। বলে, চতুর্থ নিয়ম, তোমাকে ইয়াং মানুষদের মতো কথা বলতে হবে। দেখি যিনি রাতের খাবার না পেয়ে এক জায়গায় বসে আছে, সেখানে অনেক মানুষ আসে। তখন একজন এসে বলে, ক্ষেত থেকে পাতাকপি উঠাতে হবে, কে কে কাজ করবে? সবাই হাত তোলে। যিনি এটা দেখে সে নিজেও হাত তোলে। পরের দিন সকালে সবাই পাতাকপি উঠাতে থাকলে যিনি জোরে জোরে একাই সব পাতাকপি উঠিয়ে ফেলে। তারপর তাদের সবাইকে খাবার ও টাকা দেয়। আসলে এসব কাজ করলে খাবারের সাথে টাকাও পাওয়া যায়। তারপরের দিন রাতেও যিনি সেখানে যেয়ে বসে পড়ে। পরের সিনে আমরা সেই রেস্টুরেন্টের মালিককে দেখি, যে যিনির দ্বিতীয় শিকার ছিল। তার গাড়িতে লেগে একটি হরিণ মারা যায়। তারপর সে গাড়িতে চেরাগটি পায়। চেরাগে ঘষা দিলে যিনি বের হয়ে আসে। যিনি বলে, তোমার 3টি ইচ্ছে বলো। লোকটি বলে, যাও তো, আমার মাথা নষ্ট করো না। কিন্তু যিনি তাকে তার উইশের কথা চাইতে বলে। লোকটি যিনিকে পরীক্ষা করার জন্য বলে, ঠিক আছে, তাহলে এই হরিণটিকে জীবিত করে দেখাও। যিনি বলে, ও এখনও মরেনি, তাই ওকে বাঁচানো সম্ভব। যিনি ম্যাজিক করলে হরিণটি উঠে দাঁড়িয়ে দৌড় দিয়ে জঙ্গলে চলে যায়। লোকটি রাগ করে বলে, তো আমাকে আগে বলা উচিত ছিল, এটা তো সত্যি। তখন লোকটি যিনিকে রাগে মারতে গেলে যিনি তাকে ধরেই মার দেয়। যিনি বলে, বাকি 2টা ইচ্ছে ভেবেচিন্তে চেও। এটা বলে যিনি সেখান থেকে চলে যায়। তারপর আমরা সেই ব্লগার কাপলকে দেখি। তার বউ লাইভ করছিল। সে গাছের চারা লাগাচ্ছিল। তখন তার বুকের কাপড় একটু নিচে নেমে যায়। তার হাজব্যান্ড সেটা জুম করে লাইভে দেখায়। মেয়েটি বুঝতে পেরে লাইভটি অফ করে দেয় আর তার হাজব্যান্ডকে বলে, এগুলো কি করছিলে তুমি? তখন ছেলেটি এসবের জন্য মেয়েটির কাছে মাফ চায়। এরপর আমরা জিনিকে একটা পার্কে দেখি। সেডি এসে জিনিকে বলে, কায়ংয়ের সাথে যে লোকটি দেখা করতে এসেছিল সেটা আসলে কায়ংয়ের ইউনিভার্সিটির বন্ধু। জিনি বলে, তারা সেখানে একসাথে কি করতো? সেডি বলে, তারা একসাথে ডান্স শিখতো। তখন আমরা ফ্ল্যাশব্যাকে কায়ং আর সেই ছেলেটিকে একসাথে নাচতে দেখি। ছেলেটি কায়ংকে ধন্যবাদ জানায়, কারণ সে বিদেশে স্কলারশিপ পেয়ে গিয়েছে, যেটা কায়ংয়ের পাওয়ার কথা ছিল, কিন্তু কায়ং না করায় এখন সেই ছেলেটি পেয়ে গিয়েছে। তখন কায়ং বলে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই, আমার কাছে এমনিতেই অনেক টাকা আছে, আমি চাইলে যখন খুশি তখন ঘুরতে যেতে পারবো। তখন ছেলেটি বলে, তুমি তো একটা ছোট গ্রামে থাকো তাই না? কায়ং বলে, ছোট হলেও আমাদের গ্রামের কৃষকরা বড়লোক হয় অনেক। তখন যিনি অতীতে গিয়ে ক্লাস শেষে সেই ছেলেটির পা ভেঙে দেয়। বর্তমান সময় দেখানো হয়। গ্রামের প্রধান সেই ছেলেটির সাথে দেখা করতে আসে, তাকে কিছু পেপার পূরণ করে দেওয়ার জন্য। আসলে তাদের গ্রামে নতুন কেউ আসলে তাকে ফ্যামিলিতে কে কে আছে সব ডিটেলস সেই পেপারে উল্লেখ করতে হতো। সেখানে আমরা গুন্ডা টাইপের অনেকগুলো ছেলেকে দেখি। লোকটি প্রধানকে ইগনোর করে ও সেখান থেকে চলে যায়। তখন প্রধান তাদের ঘরে কালো ছায়ার মতো কাউকে দেখতে পায়, কিন্তু পরেই আবার সেই অদৃশ্য হয়ে যায়। কায়ংকে দেখি আমরা গ্রামের রাস্তায় ক্যামেরা লাগাতে থাকে, যাতে সে তার গ্রেনির ওপর নজর রাখতে পারে। জিনি আসে কায়ংয়ের তৃতীয় ইচ্ছে জানতে, কিন্তু কায়ং ধমকালে সেখান থেকে জিনি চলে যায়। তারপর আমরা গ্রেনিকে দেখি সে মাটি খুঁড়ছে, যেখানে সে 10 বছর আগে আন্টির দেয়া টাকা পুঁতে রেখেছিল। তখন কায়ং এসে বলে, এখানে টাকা নেই, কারণ সব টাকা আমি বের করে দান করে দিয়েছি। এখানে আমরা জানতে পারি কায়ং সেই টাকা দিয়ে মিনজিকে পড়াশোনায় সাহায্য করেছে। কায়ং ও মিনজি একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। একজন এসে কায়ংকে গ্রেনির ব্যাপারে জিজ্ঞাসা করলে কায়ং বলে, গ্রেনি একাই হাওয়ায় চলে গিয়েছে। কায়ং তার লাগানো সিসিটিভি ক্যামেরায় কিছু একটা দেখে জলদি করে বের হয়ে যায়। তারপর গ্রেনি রাস্তা দিয়ে হাঁটতে থাকলে তার অ্যাক্সিডেন্ট হতে গেলে তখন মিনজি এসে তাকে বাঁচায়। তখন তারা একে অপরের সাথে পরিচিত হয়। অন্যদিকে কায়ংয়ের ক্লাসমেটকে দেখি।
যেখানে তার ম্যানেজার তাকে বলে কায়ংকে তাদের নতুন রিটায়ারমেন্ট ফান্ডে টাকা দেওয়ার জন্য রাজি করাতে হবে। তখন মেয়েটি বলে সে চেষ্টা করবে, কিন্তু ম্যানেজার বলে চেষ্টা না, তোমাকে করতেই হবে। মেয়েটি রাগে থালা বাসন পরিষ্কার করতে গেলে চেরাগটি পায়। চেরাগটি পরিষ্কার করতে গেলে জিনি বের হয়ে আসে। তখন জিনি বলে তোমার 3টি ইচ্ছে বলো। মেয়েটি খুশিতে আত্মহারা হয়ে যায়, হাসতে হাসতে বলে আমার প্রথম ইচ্ছে কায়ং নামের মেয়ের একটি গ্যারেজ আছে। তো এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায়, কায়ং সবার ইচ্ছা লিখতে থাকে। সে জিনিকে জিজ্ঞাসা করে তার ক্লাসমেট কী ইচ্ছার কথা বলেছে। তখন জিনি বলে সে কায়ংয়ের ব্যাংক অ্যাকাউন্টে সব টাকা তাকে দিতে বলেছে। তখন জিনি তার ইচ্ছা পূরণ করে দিয়েছে। জিনি বলে মনে হচ্ছে আমাদের শর্তে আমিই জিতব। কায়ং বলে হয়তোবা। এটা বলে সে জিনিকে জড়িয়ে ধরে। জিনি বলে কি করছো? কায়ং বলে ভালো ব্যবহার করছি, কারণ হেরে গেলে তো আর পারবো না। তখন আমরা দেওয়ালে কিছু অ্যারাবিক লেখা ভেসে উঠতে দেখি। কায়ং বলে চেরাগে থাকা ঘড়িটি চলে না কেন? জিনি বলে এটা ঘড়ি না, এটা তোমার মাটি। কায়ং তার মাটিতে হাত দিলে সেখান থেকে একটি হাত তার দিকে হাত বাড়ায়। তখন আমরা একটা ভিশন দেখি যেখানে জিনি হাঁটু গেড়ে বসেছিল, আর কায়ংয়ের স্বপ্নের মতো সে সোনা মণি মুক্তার মধ্যে বসে হাসতে থাকে। কায়ং জিনিকে বলে আমি স্বপ্নে এই জায়গা দেখেছি, আমি কি এখানে আগেও এসেছি? জিনি বলে না, তুমি কখনোই এর আগে এখানে আসোনি। তারপরের দিন কায়ংয়ের গ্যারেজে তার পুরনো বন্ধু তার ছেলেকে নিয়ে আসে। লোকটা বাইরে গেলে সেই ছোট্ট ছেলেটি কায়ংকে ইতিহাসের বই থেকে একটি ইতিহাস সম্পর্কে বলতে থাকে, কিন্তু কায়ং তার কথায় তেমন একটা গুরুত্ব দেয় না। কায়ং গ্রেনিকে খুঁজতে বাইরে গেলে সেডি আসে সেখানে। ছেলেটি সেডিকে দেখে ও ছায়ায় তার আসল রূপও দেখে ফেলে। দেখি গ্রেনি কায়ংয়ের হিল পরে রাস্তায় হাঁটছে। কায়ং গ্রেনির ওপর নজর রাখতে থাকে। গ্রেনি মেশিন থেকে কফি ঠিকমতো অর্ডার করতে পারছিল না। তখন মিনজি সেখানে আসলে গ্রেনি তার সাথে হাসতে হাসতে কথা বলে, যা দেখে কায়ং জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, কারণ তার বেস্ট ফ্রেন্ড এখন তার নানিরও ফ্রেন্ড। তারপর জিনি বলে আচ্ছা কালকের মতো আবার কবে আমাকে জড়িয়ে ধরবে? কায়ং বলে এমনি আমার মাথা নষ্ট, তুমি আর মাথা নষ্ট করো না তো। পরের সিনে আমরা ইসরায়েলকে দেখি যে তার পেন্টিং ঠিক করতে থাকে যা জিনি নষ্ট করে দিয়েছিল, কিন্তু সে ঠিকমতো আঁকতে পারে না, যার জন্য সে রাগে ইবলিশ বলে চিল্লাতে থাকে। জিনি গেম খেলতে এসেছিল, এখানে ইসরায়েল এসে তাকে অন্য দুনিয়ায় নিয়ে যায়। জিনি তার সিন্দুক থেকে অর্থ চুরি করেছিল এবং পেন্টিং নষ্ট করে দিয়েছিল, যার জন্য এখানে দুইজনের মধ্যে ফাইট শুরু হয়। আসলে ফাইটটা একটা ড্রিঙ্কসের বোতলের ভেতর চলছিল। ফাইটে সাংহোর পাখা ভিজে গেলে সে আর ফাইট করতে পারে না। তারপর আমরা কায়ংকে দেখি যে চেরাগের দিকে তাকিয়ে তার স্বপ্নের কথা ভাবতে থাকে। তখন কায়ং চিন্তা করতে থাকে আসলে সে আগের জন্মে কী চেয়েছিল। কায়ং বাইরে তাকালে সেখানে সে সাংহোকে দেখে, তার সাথে দেখা করতে বাইরে যায় কায়ং। সে বলে তুমি তোমার 2টি ইচ্ছে চেয়ে নিয়েছো, তোমার 3য় ইচ্ছা ভেবেচিন্তে চেয়েও, চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। এরপর সাংহো বলে তুমি কি জানো ইবলিশ তোমাকে কেন মারতে চায়? কায়ং বলে কারণ আগের জন্মে আমি জিনিকে চেরাগে বন্দি করেছিলাম। সাংহো বলে জানতে চাও সেদিন কি হয়েছিল, তুমি কিভাবে মারা গিয়েছিলে আগের জন্মে? যদি জানতে চাও তাহলে আমার সাথে চলো। আমরা কায়ংকে দেখি, আর এখানে জিনি মেয়েকে উইশের 5 নম্বর এপিসোডটি শেষ হয়। পরবর্তীতে কি হয়, কায়ং আগের জন্মে কোন কোন ইচ্ছা জিনির কাছে চেয়েছিল, কিভাবে সে মারা গিয়েছিল, তা আমরা নেক্সট এপিসোডে জানতে পারবো। নেক্সট এপিসোড দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিনেমার সাথেই থাকুন।